Neha, go, Neha, pass, Neha, go, Neha, come on, Neha, pass, Neha. Neha, pass, go, Neha, come on. Neha, pass. Neha, ball, come on. Damn. খুব ভালো হয়েছে, খুব ভালো সেভ দিয়েছো, ওয়েল ডান। ড্যাম ইয়ার, নেহা তুই বলটা আমাকে দিলি না কেন? আই এম সো সরি, আমার মনে হলো ওরা তোকে ঘিরে রয়েছে, তুই বাস্কেট করতেই পারবি না। কাম অন নেহা, আই এম টিনা। 10টা প্লেয়ারও আমাকে ঘিরে থাকলে না আমি জানি। বাস্কেট করেই দেবো। আই এম সরি। চল, কোনো ব্যাপার না, এইবার দেখিয়ে দেবো, কি বলিস? লেটস গো। চলো 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 চলো। বাস্কেট। ইয়ে। কিরে, বললাম না এই তোকে, যে। এটা কিন্তু চিটিং হলো। চিটিং? চিটিং? কিসের চিটিং? তুই বলটা ধরতে পারলি না বলে ওটা চিটিং বলে দিচ্ছিস? এক্সকিউজ মি, তুমি বলটাকে বাস্কেট করার আগে 5 সেকেন্ডের বেশি হাতে রেখেছিলে, যেটা গেমের রুলের বাইরে। ও ইয়া, এখন তুই আমাকে গেমের রুলস শেখাবি? দেখ, তুই আমায় গেমের রুলস শেখাতে আসিস না, বুঝলি? যখন তোর দুধের দাঁতও পড়েনি না তখন থেকে বাস্কেটবল খেলছি, বুঝলি? মুখ সামলে কথা বল। তুই ভুলে যাস না আমি টিমের ক্যাপ্টেন। টিমের ক্যাপ্টেন বলে কি মাথা কিনে নিয়েছিস? তুই যদি টিমের ক্যাপ্টেন হয়ে থাকিস, আমি কিন্তু এই টিমের বেস্ট প্লেয়ার, ঠিক আছে? কাম অন ইয়ার গার্লস, আমরা সবাই তো একই টিমের জন্য খেলছি না, এভাবে নিজেদের মধ্যে ঝগড়া করলে চলে বলতো? কাম অন, লেটস প্লে ইয়ার। শোন নেহা, তুই এই কথাগুলো এই বাদ্রিটাকে বোঝাচ্ছিস না কেন? কি বললি তুই আমাকে? বাদ্রি? হ্যাঁ, বাদ্রি বলেছি। বাদ্রি বললি? এই কি করবি? আরে আরে ছাড়, লিভ ছাড়, লিভ। আরে প্রীতি ছাড়ো ওকে, সরে যাও। কি অসভ্যতা এগুলো? গেট আপ। ইউ ওকে? কি হচ্ছে এগুলো? এখানে বাস্কেটবল চলছে না কুস্তি? স্যার, ও চিটিং করছিল বাস্কেটবল খেলার সময়, তার উপরে আমাকে বাদ্রি বলছে। স্যার, আমি কোনো চিটিং করিনি, ও ক্যাপ্টেন হওয়া সত্ত্বেও বলটা ধরতে পারেনি না, ওই জন্য জ্বলছে। স্যার না স্যার, কিন্তু যাই হয়ে থাক প্রীতি, তোমার টিনার উপর হাত তোলা উচিত হয়নি। আর এই ধরনের অসভ্যতা কিন্তু আমি কখনো মেনে নেব না। আই এম সরি স্যার। সরি বললে চলবে না, তোমাকে শাস্তি পেতে হবে। শাস্তি? শাস্তি? আর তোমার শাস্তি এটাই যে তোমাকে এক্ষুনি ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হলো। আর টুর্নামেন্টের ফাইনালে ক্যাপ্টেন তুমি নয়, টিনা হবে। কিন্তু স্যার, আমি তো স্যার। কোনো কিন্তু শুনবো না, এটা আমার শেষ সিদ্ধান্ত। এবার তোমরা বাড়ি যাও, খেলা শেষ। চল চল, আমি যাচ্ছি। না 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 না। কিরে, শেষ? ক্যাপ্টেনশিপ শেষ? আমি এই ইনসাল্ট কখনোই ভুলবো না, এর বদলা আমি নিশ্চয়ই নেব, মনে রাখিস। সো গার্লস, তোমরা সবাই জানো যে এই সানডেতে ইন্টার কলেজ বাস্কেটবল কাপের ফাইনাল ম্যাচ আছে। আর তোমরা এটাও জানো যে এই ম্যাচটা অ্যাঞ্জেলস কলেজের টিমের সাথে হবে। সো তোমরা সব তৈরি হয়ে যাও, ফাটিয়ে খেলতে হবে। ইয়েস, ভালো ভালো টিমদের হারিয়ে আমরা ফাইনালে পৌঁছেছি। সবাইকে দেখিয়ে দাও যে চ্যাম্পিয়নকে। কাম অন গার্লস, চিয়ার আপ! নাতাশা, এটাই হবে। গত 3 বছরের মতো এবছরও আমরাই কাপ জিতবো। দ্যাটস দ্য স্পিরিট। কিন্তু মেয়েরা মনে রাখবে যে এঞ্জেলস টিম খুবই পাওয়ারফুল, খুব ভালো ট্রেনিং নিয়েছে ওরা। যেইভাবে ওরা বিদ্যালয়ের টিমকে 47 স্কোরে হারিয়েছে, ওদের হারানো কিন্তু মোটেই সহজ নয়। কিন্তু ওদেরও একটা দুর্বলতা আছে, আর সেই দুর্বলতার সুযোগ নিয়েই তোমাদের ওদেরকে হারিয়ে দিতে হবে। সেটা কি? এই দুজন মেয়ে, টিনা আর প্রীতি, যদি এরা একসঙ্গে খেলে তাহলে যে কোনো টিমকে এরা হারিয়ে দিতে পারে। কিন্তু এই দুজনের এই শক্তিটাই টিমের সব থেকে বড় দুর্বলতা হয়ে গেছে। এরা দুজন একে অপরকে কখনোই বল পাস করে না। ওদের কাছে ইম্পর্ট্যান্ট বিষয় হলো যে কে কার থেকে বেশি স্কোর করেছে। তার মানে হলো এরা দুজন নিজেদের জন্য খেলে, টিমের জন্য নয়। আর ওদের এই ঝগড়ার সুযোগটাই আমরা নেব আর ওদের হারিয়ে দেবো। এঞ্জেলসের টিম খুবই ফিট, খুবই স্বতঃস্ফূর্ত, আর ওদের স্পিডও আমাদের থেকে অনেক বেশি, কিন্তু ওদের স্ট্যামিনা কম। এই জন্য এইবার ম্যাচে আমরা একটু নেগেটিভ খেলবো। নেগেটিভ? তার মানে? মানে
গার্ল টু গার্ল মার্কিং, মানে ওদের প্রত্যেক প্লেয়ারের পিছনে আমাদের একজন প্লেয়ার থাকবে। ওদেরকে ফ্রি খেলতে দেওয়া যাবে না। প্রথম প্রথম তোমরা খেলাটাকে একদম ভুলে যাও, ওদের ক্লান্ত হতে দাও। ওদের এত ক্লান্ত করো যাতে ওরা নিজেরাই গেম ভুলে যায়। তার মানে তোমাদের সমস্ত এফর্ট ওদের ক্লান্ত করতে লাগিয়ে দাও। ইজ দ্যাট ক্লিয়ার গার্লস? Yes. সো অল দ্য বেস্ট। সানডের ম্যাচ আমরাই জিতবো। সো মার্থা গার্লস, কি বলো তোমরা? We will win. We will win. We will win. হ্যাঁ, যেটা বললাম যেন মনে থাকে, মাথা ঠান্ডা করে খেলবে, কেমন? হ্যাঁ, তোমরা ভালো করে প্র্যাকটিস শুরু করে দাও। নাতাশা, এক মিনিট, আমি একটু পরে কথা বলছি। প্র্যাকটিস করবে, কেমন? যদি ওরাও আমাদের বিরুদ্ধে কোনো নেগেটিভ প্ল্যান করে থাকে তাহলে? যা ইচ্ছে করতে দাও না, ম্যাচটা তো আমরাই জিতবো ফর শিওর। কি করে? টিনার ব্যবস্থা আমি করে দিয়েছি। বাহ বাহ বাহ, হাই টিনা। রাত জেগে এত প্র্যাকটিস? আরে এত প্র্যাকটিস তো কোনো ইন্টারন্যাশনাল প্লেয়ারও করে না। তোমরা দুজন আবার এসেছো? বলেছিলাম না তোমাদের এই অপয়া মুখগুলো আমাকে দেখাবে না। এই যে টিনা দেবী, জীবনে কিন্তু এরকম সুযোগ বারবার আসে না। 2 লাখ ছোটখাটো অঙ্ক নয় এটা, আরেকবার ভেবে দেখো, বুঝলে? তোমরা আমাকে 2 লাখ দাও আর 20 লাখ, তোমাদের কাজ আমি করতে রাজি নই। 2 লাখ টাকা আয় করতে বেশ সময় লাগে টিনা, জানি আমি। তাও এত দিমাগ। তোমরা দুজন তোমাদের এই অপয়া মুখগুলো নিয়ে এখান থেকে চলে যাও। চলো, কোনো ব্যাপার না, কিন্তু পরে বলো না যেন যে আমরা বোঝাইনি। এ আমাকে হুমকি দেওয়ার চেষ্টা করো না। And now both of you get lost. এরা আবার এসেছিল তোকে বিরক্ত করতে? হ্যাঁ, আর বলিস না, এতবার বলেছি। শোন টিনা, তুই এই সমস্ত ছোটখাটো ব্যাপারে মাথা ঘামাস না। তুই কালকের ম্যাচের দিকে কনসেন্ট্রেট কর। ইউ নো না, তুই এখন শুধুমাত্র একজন প্লেয়ার নোস, তুই আমাদের টিমের ক্যাপ্টেন টিনা, ক্যাপ্টেন। জানি আর তাই তো একটু নার্ভাস লাগছে রে। কালকের ম্যাচটা না আমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আমাকে এই ম্যাচটা না যে কোনোভাবে জিততে হবে রে। আমরা নিশ্চয়ই জিতবো। আর জেতার পরে আমাকে ভুলে যেও না। বিজয়, তুমি? হ্যাঁ, আমি। এই এত রাতে তোমার এখানে কি চাই? টিনা, টিনা, আমি আমার ভাঙা হৃদয়ের কথা বলতে এসেছিলাম। তুমি আর তোমার এই ভাঙা হৃদয়, এই তোমার ভাঙা হৃদয় আমার কোনো ইন্টারেস্ট নেই। টিনা, প্লিজ টিনা, আমরা আমরা আবার বন্ধু হতে পারি না? না, তোমাকে আমার বয়ফ্রেন্ড করাটা আমার সব থেকে বড় ভুল ছিল। প্লিজ টিনা, টিনা এরকম বলো না। টিনা, আমি তোমাকে এখনো খুব ভালোবাসি টিনা। টিনা, টিনা, Hey, you! আমার বন্ধুর গায়ে হাত দেওয়ার সাহস কোথা থেকে পেলে তুমি? এক্ষুনি চলে যাও এখান থেকে, এক্ষুনি চলে যাও, তা না হলে আমি কিন্তু চিৎকার করবো। জাস্ট গেট লস্ট। আমি যাচ্ছি, কিন্তু তোমাদের দুজনকে এই চরের দাম দিতেই হবে। ও গেট লস্ট। ইউ ওকে? এঞ্জেল কলেজ আর মার্থা কলেজের মধ্যে ঘটতে চলা এই ফাইনাল ম্যাচে আপনাদের সকলকে স্বাগত। এই যে ট্রফি আপনারা দেখছেন, যে টিম আজকের ম্যাচটা জিতবে এই ট্রফি সেই দলেরই হবে।
বাঁশির শব্দের মধ্যে দিয়ে ম্যাচ শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি টিনা খুব সুন্দর ড্রিবল করে বল নিয়ে এগিয়ে যাচ্ছে। টিনা টিনা বল পাস কর। টিনা পাস। বলতেই হবে মার্থা কলেজের প্লেয়াররা খুবই টিনা, বল ভালো পাস পারফরমেন্স কর। করছে আজকে। টিনা বল পাস করেছে নেহার দিকে, নেহা পাস করলো জ্যোতির দিকে, আর জ্যোতি বাস্কেটের দিকে বল ছুড়ে দিয়েছে, আর এই নিয়ে বাস্কেট। এখন খেলার ফলাফল দাঁড়িয়েছে 3-0-তে। কাম অন গার্লস, কাম হিয়ার। কি হচ্ছে? ভেরি ব্যাড প্লেইং। আমি তোমাদের কি বলেছিলাম টিনাকে আটকে রাখতে? আরে প্লিজ বি অন ইয়োর মার্ক, উই হ্যাভ টু উইন, কাম অন। এখানে খেলা খুবই জমে উঠেছে, দুটো টিমই সমানে সমানে টক্কর দিচ্ছে। বলতে বলতে মার্থা টিম সামনে এগিয়েছে, কিন্তু নেহা বল পাস করে দিচ্ছে জ্যোতির দিকে। জ্যোতির কাছ থেকে এখন বল টিনার হাতে চলে এসেছে, কিন্তু না, বল আবার মার্থার প্লেয়াররা ছিনিয়ে নিয়েছে। আর খুব সুন্দর একটা বাস্কেট মার্থা কলেজের টিম থেকে। প্রীতি কি করছিস এইসব? ঠিকঠাক করে ডিফেন্সটাও করতে পারিস না? আমাকে শিখাতে আসিস না, বুঝলি? যখন আমি বললাম বল পাস করতে তখন কেন করলি না? এখন আমাকে ডিফেন্স করতে বলছিস? লিসেন গার্লস, রিল্যাক্স ইয়া। গেমের উপর কনসেন্ট্রেট কর। এভাবে ম্যাচের মধ্যে নাটক করিস না সবার সামনে। এখানে কিন্তু খেলাটা বেশ উপভোগ্য হয়ে উঠেছে। দেখতেই পাচ্ছি দর্শকদের উৎসাহ ক্রমশ বেড়ে উঠছে। আরো একবার বল টিনার হাতে, অর্চনা আবার টিনাকে বল ফিরিয়ে দিয়েছে, আর টিনা বল নিয়ে উঠে সোজা বাস্কেট। ইয়ে! ও গড, সরো সরো সরো। টিনা 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 ওঠো। টিনা sir, please do something, sir, please do something. Oh my god, she is dead, sir. আরে ডক্টর সালুকে, অদ্ভুত ব্যাপার। এমনিতে তো যখনই আমরা এখানে আসি দেখি আপনার মুখটা একদম গোমড়া হয়ে আছে। আজ এরকম মিষ্টি মিষ্টি হাসি যে, ব্যাপারটা কি? ছেড়ে দাও ভাই, তুমি বুঝবে না। আরে এভাবে কি করে ছেড়ে দিই সালুকে স্যার? আপনার গার্লফ্রেন্ড আবার মেসেজ পাঠায়নি তো? তুমি কি করে জানলে? আরে এত বছর হয়ে গেল সিআইডির কাজ করছি, ছোটখাটো ব্যাপার তো মুখ দেখেই বুঝতে পারবো। কি স্যার? সালুকে, অনেক হয়েছে, এবার তাড়াতাড়ি বলো কি লিখেছে তোমার গার্লফ্রেন্ড? এই বর্ধমান, তুমিও? এগুলো ঠিক নয়। আসলে আজকে স্যার একটু বেশি খুশি এই জন্যেই যে সবসময় আপনারা আমাদের কাছে লাশ নিয়ে আসেন, কিন্তু আজ সবার আগে আমরা লাশটা পেয়েছি, আর তারপরে আপনারা আমাদের কাছে এসেছেন। ও তো এই জন্যই এত খুশি আপনি। জাগিয়ে লাশ যেই নিয়ে আসুক ডক্টর, ব্যাপারটা তো খুনিকে খোঁজা নিয়েই না। কিন্তু বন্ধু, এইবার খুনিকে খোঁজা এত সহজ হবে না। আমি ঠিক বুঝতে পারলাম না। এই মেয়েটার নাম টিনা, অ্যাঞ্জেল গার্লস কলেজের স্টুডেন্ট, আর এর মৃত্যু বাস্কেটবল খেলার সময় হয়েছে। বাস্কেটবল খেলতে গিয়ে মারা গেল? এরকম কেস তো আমি জীবনে প্রথম শুনছি। স্যার কিন্তু এ মারা গেছে কি করে? হার্টবিট বেড়ে যাওয়ার কারণে মৃত্যু হয়েছে। আর হার্টবিট কারেন্টের শক লাগার জন্য বন্ধ হয়ে গেছে। আচ্ছা সালুকে, বাস্কেটবল খেলতে গিয়ে কারেন্টের শক, এটা কি করে হতে পারে? বস, এই মেয়েটার মুখটা দেখো, দেখো কেমন হালকা নীল আর সাদা রঙের হয়ে গেছে। এটা তখনই হয় যখন কাউকে হাই ভোল্ট কারেন্টের শক লাগে। কিন্তু এরকম তো বিষ প্রয়োগের কারণেও হতে পারে, তাই না? হ্যাঁ, হতে পারে দয়া, কিন্তু তুমি এই মেয়েটার হাতটা দেখো, পুড়ে গেছে? কারেক্ট, পুড়ে গেছে। এইভাবে তখনই পুড়ে যায় যখন সে হঠাৎ ইলেকট্রিক কারেন্টের কন্ট্যাক্টে আসে। স্যার, আবার এরকম নয় তো যে ওই বাস্কেট বলটাতেই কারেন্ট ছিল যেটা দিয়ে ম্যাচ খেলা হচ্ছিল? না ফেডরিক, যদি এটাই হতো তাহলে অন্য প্লেয়ারদেরও কারেন্ট লাগতো, শুধু টিনার গায়েই কেন ইলেকট্রিক কারেন্ট লাগলো? স্যার, মনে হচ্ছে এটা একটা ভেবে চিন্তে করা মার্ডার। আমাদের ওখানে ওই বাস্কেটবলের কোর্টে গিয়েই দেখা উচিত যেখানে খুনটা হয়েছিল। হয়তো ওখান থেকেই জানা যাবে যে ইলেকট্রিকের শকটাও খেলো কোথা থেকে। স্যার, আপনি এখানকার প্রিন্সিপাল? আগে হ্যাঁ। কিভাবে ঘটলো এইসব, কেউ বলতে পারবে কি? হ্যাঁ, জানি না স্যার, আজকে ফাইনাল বাস্কেটবলের ম্যাচ চলছিল।
জানি না হঠাৎ করে কি হলো, টিনা যেই বাস্কেট করতে গেল নিচে পড়ে গেল। আমরা বলছি কি হয়েছিল। টিনার ইলেকট্রিক শক লেগেছিল, যার জন্য ওর মৃত্যু হয়েছে। কি ইলেকট্রিক কারেন্ট বাস্কেটবল কোর্টে কি করে এলো? হ্যাঁ, এটা শুনে তো আমরাও অবাক হয়েছি। স্যার, এই দেখুন স্যার, বাস্কেটবলটা পেয়েছি। এইটা দিয়ে ম্যাচ খেলা হচ্ছিল, কিন্তু এটা এমন কিছু লেগে নেই যা দিয়ে কারেন্ট আসতে পারে। স্যার, যদি বাস্কেটবলে কারেন্ট থাকতো তাহলে অন্য প্লেয়ারদের কেন লাগলো না, শুধুমাত্র টিনারই লাগলো কেন? সেজন্যই তো আমরা সন্দেহ করছি যে এটা খুনের ব্যাপার। ইলেকট্রিক শক শুধু টিনার লাগলো, বাকি কারুর নয়। এক্স্যাক্টলি। আর তাছাড়া এই টিনা অ্যাকচুয়ালি কখন মরেছিল সেটা একটু দ্বিতীয়বার মানে আরেকবার ভালো করে ভেবেচিন্তে বলো তো। স্যার, আমি বল নিয়ে বাস্কেটের দিকে এগোচ্ছিলাম, আর আমি টিনাকে বল পাস করি, আর তারপর আর যেই ও বলটা বাস্কেটে ফেললো ও মরে গেল। কোথাও এমনটা নয় তো যে কারেন্টটা এই কোর্টের এই রিংয়ে রয়েছে? হতে পারে সেটা। বিবেক, এক মিনিট দয়া। ফ্রেডি, এই কলেজের পাওয়ার সাপ্লাই বন্ধ তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, দেখো। অভিজিৎ, একটা ইলেকট্রিকের তার রিংয়ের গায়ে লাগানো আছে, এই দেখো। ইলেকট্রিকের তার? তাহলে এটা গেছে কোথা থেকে? ওহো, এখান থেকে যাচ্ছে ওয়্যার। বেশ ভালো মতো সিল করেছে। ওয়্যারটা তো বাইরে যাচ্ছে। এই পাইপটার ভিতর দিয়ে এই যে এই ওয়্যারটা কোথায় নিয়ে গেছে? তাহলে এখান থেকে লেগেছে ওর ইলেকট্রিকের শক। ফ্রেডি,
কলেজের সমস্ত লোকজনকে এক জায়গায় নিয়ে এসো, কেউ যেন বাইরে না যায়। আপনাদের কলেজেই ঘটে যাওয়া বাস্কেটবল ম্যাচে একটা মেয়ে খুন হয়ে গেছে। বুঝতে পারছেন নিশ্চয়ই খুব সিরিয়াস ব্যাপারটা। আর আমরা সন্দেহ করছি যে খুনি এই কলেজেরই কেউ একজন, এই কলেজেরই। আপনি এই টিমটার কোচ, তাই না? হ্যাঁ। কতদিন কোচিং করাচ্ছেন আপনি এই প্লেয়ারগুলোকে? 6 মাস ধরে। 6 মাস প্রায়। তাহলে তো অনেক কিছু জানেন আপনি এই মেয়েদের ব্যাপারে। হ্যাঁ, কিছুটা তো বটেই। আপনি কাউকে সন্দেহ করছেন? কে করতে পারে এই কাজটা? জানি না এভাবে সন্দেহ করাটা ঠিক হবে কিনা, কিন্তু ম্যাচের আগে টিনার প্রীতির সঙ্গে খুব ঝামেলা হয়েছিল, আর প্রীতি টিনার গলাটাও টিপে ধরেছিল। স্যার স্যার এটা কি বলছেন স্যার? খেলার সময় তো এরকম ছোটখাটো ঝামেলা হতেই পারে, এর মানে তো এটা নয় যে আমি টিনাকে খুন করে দেবো। কি নিয়ে হয়েছিল তোমাদের ঝগড়া? ও মনে করতে এই টিমে আমার ক্যাপ্টেন হওয়ার যোগ্যতাই নেই। আর এরকম একটা ছোট ব্যাপার নিয়ে তুমি ওর গলা টিপে ধরতে গেলে? হ্যাঁ, তোমার তো খুব ভালো বন্ধু ছিল না টিনা? তো তুমি তো এটা জানবে যে টিনাকে কে খুন করেছে। বিজয় হয়তো খুন করেছে টিনাকে। বিজয়টা কে আবার? ও টিনার এক্স বয়ফ্রেন্ড। ম্যাচের আগের রাতে ও টিনাকে আবার বোঝাতেও এসেছিল, কিন্তু 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 কি? কিন্তু ম্যাচের আগের রাত্রে খুব ভালোবাসি টিনা। কোথাও এই খুনটা প্রেম টেমের চক্করে হয়নি তো? সেরকমই মনে হচ্ছে স্যার। যুবতী মেয়েদের খুন বেশিরভাগ এই ভাব ভালোবাসার চক্করেই হয়। চলো দেখি এই বিজয়কে দেখে আসি একবার। হ্যাঁ, আপনারা কার সাথে দেখা করতে এসেছেন? এটা বিজয়ের বাড়ি তো? হ্যাঁ, বাড়িটা তো বিজয়েরই, কিন্তু আপনারা? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? আপনার পরিচয়টা? আমি রেখা, বিজয়ের গার্লফ্রেন্ড। কি? বিজয়ের গার্লফ্রেন্ড রেখা? আমি তো ভেবেছিলাম বিজয়ের গার্লফ্রেন্ড টিনা। কি হয়েছে রেখা? কে এসেছে? কে এসেছে সেটা পরে জিজ্ঞেস করো, আগে তুমি এটা বলো, টিনা নামের কি কোনো গার্লফ্রেন্ড ছিল তোমার আগে? টিনা? কে কে টিনা? কি বললে তুমি? চেনো না? আরো একবার বলো তো দেখি, তুমি টিনাকে চেনো না? হ্যাঁ, টিনা টিনা আমার গার্লফ্রেন্ড ছিল আগে। কি? তুমি তো আমাকে এটা বলেছিলে যে আমি তোমার প্রথম গার্লফ্রেন্ড। আমি আমি ওই বলতে চেয়েছিলাম। বলো, কেন টিনাকে খুন করেছো? কি? তুমি খুনও করেছো? না, এরা মিথ্যে বলছে রেখা, এরা সত্যি মিথ্যে বলছে। আমি এরকম কিচ্ছু করিনি। এরকম ব্যাপার নয় তো, তুমি টিনাকে আবার প্রপোজ করতে গেছিলে, ও না করেছে তাই তুমি ওর খুন করে দিয়েছো। আমি টিনাকে মারিনি। আর আমি টিনাকে কেন মারবো? আরে আমি রেখাকে ভালোবাসি, আর আমি আমার সারা জীবন ওর সঙ্গে কাটাতে চাই। তাহলে আমি টিনাকে মেরে আমার জীবন কেন নষ্ট করব? স্যার, বিজয়ের কথা সত্যি হলেও হতে পারে। টিনার মৃত্যু ওখানে ম্যাচের মাঝখানে হয়েছিল, তো হয়তো স্যার এই খুনটার কানেকশন ওই বাস্কেটবল ম্যাচের সঙ্গেই আছে। হতে পারে, কারণ এখন পর্যন্ত আমরা এঞ্জেল গার্লস কলেজের মেয়েদেরই জিজ্ঞাসাবাদ করেছি। এটাও তো হতে পারে যে অন্য টিমের কেউ এই কাজটা করেছে। হোয়াট ননসেন্স! অফিসার, আপনারা আমাদের উপর খুনের অভিযোগ আনছেন? অভিযোগ করছি না, শুধু খুনি অবধি পৌঁছানোর চেষ্টা করছে। তো আপনাদের কি মনে হয় একটা ম্যাচ জেতার জন্য আমরা কাউকে খুন করে দেব? হতেও পারে, কারণ আজকাল ছোট ছোট ব্যাপার নিয়েও লোকে খুনোখুনি করে ফেলে। যদি টিনা নাও মারা যেত তাও আমরা ম্যাচ জিততে পারতাম। আমরা ওকে খুন করিনি। তুমি যদি না মারো তাহলে কে মারলো? টিনার ব্যবস্থা আমি করে দিয়েছি।
বলো জ্যোতি, কে মারতে পারে টিনাকে? কাউকে সন্দেহ করো তুমি? না তো। কারোর উপরে নয়? হ্যাঁ, না, একদম নয়। একদমই না। ঠিক আছে, এখন আমরা চলে যাচ্ছি, কিন্তু পরে ডিস্টার্ব করতে আমরা আবার আসবো। আসুন অফিসার, আপনাদের আমি এগিয়ে দিচ্ছি। আপনি কাউকে সন্দেহ করছেন? নাতাশা, তুমি কি সত্যিই জানো না যে টিনাকে কে খুন করেছে? আমার মনে হয় না যে টিনার খুনের ব্যাপারে অন্য টিমের কোনো প্লেয়ারের কোনো হাত আছে। এই পুরো কাজটাই কিন্তু ওই বিজয় করেছে। আপনি ওকে কেন গ্রেপ্তার করছেন না স্যার? যথেষ্ট প্রমাণ না পেলে আমরা শুধু শুধু কাউকেই গ্রেপ্তার করতে পারি না। আমি ওকে থাপ্পড় মেরেছিলাম স্যার। ও ওই অপমানের প্রতিশোধ নিশ্চয়ই নেবে স্যার। একদম চিন্তা করবে না নেহা, যতক্ষণ আমরা আছি তোমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। স্যার, কি হয়েছে? একটা বাজে খবর আছে স্যার। আমি এখন ফরেন্সিক ল্যাব থেকে আসছি। বাস্কেট রিংয়ের উপর যে ইলেকট্রিকের তারটা লাগানো ছিল তাতে কারুর আঙুলের ছাপ পাওয়া যায়নি। কারোরই আঙ্গুলের ছাপ পাওয়া যায়নি? না স্যার। কেসটা তো আরো জটিল হয়ে গেল দা। খুবই অদ্ভুত ভাবে করা হয়েছে এই খুনটা, অনেক বড় প্ল্যানিং এর সাথে। পিলারের রঙের ওয়্যার আনা হয়েছিল, আর তারপরে পিলার আর বাস্কেটের রিং এর উপরে জড়ানো হয়। ওয়্যার তো লাগিয়েছে, কিন্তু এই কারেন্টের শকটা টিনারই কেন লাগলো, আর কারো কেন লাগলো না? নেহা, তুমি বিজয় ছাড়া আর কাউকে সন্দেহ করো কে করতে পারে এই কাজটা? আগে না স্যার, আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করি যে টিনাকে বিজয় খুন করেছে। তবু তুমি তো ওর বেস্ট ফ্রেন্ড ছিলে, তো তুমি নিশ্চয়ই জানো যে ওর কার কার সাথে বন্ধুত্ব ছিল, শত্রুতা ছিল। কে? জনি আর জিনি। ইয়েস, জনি আর জিনি হতে পারে স্যার। ওরা কারা, জনি আর জিনি? স্যার, এই লোকগুলো বুকিজ। ওরা আজকাল ছোট ছোট খেলাতেও টাকা লাগায়, আর এরা তো প্লেয়ারদেরও টাকা দিয়ে কেনার চেষ্টা করে স্যার। ম্যাচের আগের রাত্রে টিনার সঙ্গে দেখা করতেও এসেছিল এরা, কিন্তু টিনা টাকা নিতে পরিষ্কার না বলে দেয়। আর এর আগে ওরা টিনাকে অনেকবার কেনার চেষ্টা করেছিল স্যার। তার মানে তুমি বলতে চাইছো বারে বারে টিনা ওদের অফার রিফিউজ করার জন্য ওরা টিনাকে? হতে পারে স্যার। একবার তো ওরা টিনাকে হুমকি দিয়ে মেসেজও পাঠিয়েছিল। শুধু তাই না স্যার, ওরা তো ম্যাচের দিন কলেজেও এসেছিল। এটা ওদের কাজ হতে পারে স্যার। জনি আর জিনি এদের দুজনের ফোন নাম্বার বা অ্যাড্রেস আছে তোমার কাছে? অ্যাড্রেস আর নাম্বার তো নেই স্যার, কিন্তু হ্যাঁ, এরা ছোটখাটো ম্যাচ ফিক্সিং করতে অনেক সময়ই আসে। কোনো ব্যাপার না। ফেডরিক, একটা কাজ করো, খোঁজ নাও এই শহরে কোথায় কোথায় ম্যাচ হবে। এই দুই জুয়ারি ওখানে নিশ্চয়ই আসবে। কখন থেকে ব্যাট চালিয়ে যাচ্ছে, একটাও চার মারতে পারলো না এখনো। ওখানে সেবাক 4 আর 6 বন্যা লাগিয়ে দিল, আর আমরা এখানে বসে বসে বোরিং একটা ম্যাচ দেখছি। জানিও না সেই জনি আর জিনি আদৌ আসবে কিনা। ফ্রেডি, আজ এখানে শহরের বেশ একটা ইম্পর্ট্যান্ট ক্রিকেট ম্যাচ হতে চলেছে, আর তাই ওই দুটো জুয়াখোর এখানে নিশ্চয়ই আসবে দান লাগাতে। এই ফ্রেডি, স্কেচটা দাও তো একটু, তাড়াতাড়ি বের করো, কুইক। এই নি। ওই নাও, শিকার এসে পড়েছে, চলো। কি হয়েছে? তোমরা দুজন আবার? হ্যাঁ, যতক্ষণ ঘি না ওঠে ততক্ষণ আমরা আঙুল বাঁকাতে ছাড়ি না। আমি একবার বলেছি না, কমসে কম 1 পেটি লাগবে, না হলে আমার ব্যাট চুপ থাকবে না, কিন্তু সোজা সেঞ্চুরি করব। এ ভাই শোন, আমি কি বলছি শোন। শোন, যদি তুই সেঞ্চুরি করিস তাহলে আমাদের অনেক টাকা লস হয়ে যাবে, বুঝতে পেরেছিস? ঠিক আছে, দিলাম তোকে 1 পেটি, কিন্তু 10 রানের আগেই আউট হতে হবে, ঠিক আছে? এই নে, পুরো 1 পেটে দিলাম, গুনে নে। আর মনে রাখবি, শুধু 10 রান, ওর ওপর 1 রানও নয়। 10 রান?
ওটা তো অনেক বেশি। এতগুলো টাকার জন্য তো আমি জিরোতেও আউট হতে পারি। কত ছড়া, এটা একটা খেলোয়াড় না নিজেকে বিকিয়ে দিল। আমি এখনই গিয়ে সব কটাকে ধরছি। 1 মিনিট ফ্রেডি, সব কাজের একটা ঠিক সময় আছে। আমরা এই দুজনের পিছু নেব। দেখো তো একটু এদের সেই ম্যাচ ফিক্সিং এর আড্ডাটা কোথায়। চলো ওই ক্রিকেটারকে আজকে কিনে আজকের ডিল তো ফাইনাল হলোই। এখন ওর টিমকে তো স্বয়ং ভগবান এসেও বাঁচাতে পারবে না। ইয়েস, ওদের টিমকে ভগবান বাঁচাবে কিনা সেটা জানি না, কিন্তু তোদেরকে আমাদের হাত থেকে কে বাঁচাবে? কে বে তোরা? रिश्ते में तो हम तुम्हारे बाप लगते हैं, लेकिन नाम है सीआईडी। সিআইডি? ওই, বড্ড লাফাচ্ছিলি না? হ্যাঁ, স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার। স্যার আমি ফিরে যাব আর ফিরে গিয়ে সেই পুরনো ব্রোকারের ধান্দা করব, কিন্তু জীবনে কোনোদিনও ম্যাচ ফিক্সিং করব না স্যার। স্যার স্যার আমিও স্যার। স্যার আমি বাড়িতে গিয়ে কারোর বাড়িতে বাসন মাজবো, ঝাড়া মোছার কাজ করব, কিন্তু এই খারাপ কাজ আর করব না, প্লিজ স্যার। স্যার এটা তো দেখছি সুর করে লাইনে চলে এলো স্যার। স্যার, স্যার এই বাস্কেটবল ম্যাচের সিডি পাওয়া গেছে, যে ম্যাচে টিনা খুন হয়েছিল। এবার ঠিকঠাক বলে ফেল, কেন মেরেছিস তোরা টিনাকে? হ্যাঁ, টিনার খুন আমরা করেছি? এটা আপনি কি বলছেন? আমরা হলাম বুকি, আমরা খুনি নই। তুই টিনাকে হুমকি দেওয়া SMS পাঠিয়েছিলিস না? হ্যাঁ, পাঠিয়েছিলাম স্যার, পাঠিয়েছিলাম, কিন্তু ওটা শুধু ভয় দেখানোর জন্য স্যার, ভয় দেখাতে। হ্যাঁ স্যার, আমরা সত্যি বলছি। কত প্লেয়ার আমাদের অফার রিজেক্ট করে, আমরা সবাইকে তো খুন করতে পারি না, তাই না? যদি তোমরা ওকে খুন নাই করে থাকো তাহলে এই সিডিটা এখানে এলো কোত্থেকে? স্যার স্যার যতগুলো ইম্পর্টেন্ট ম্যাচ হয় সেগুলো আমরা রেকর্ড করে নিই স্যার। কেন কেন রেকর্ড করো? জানার জন্য যে কোন প্লেয়ার ভালো আর কোন প্লেয়ার খারাপ, কাকে কিনলে ফায়দা হবে আর কাকে কিনলে নয়। স্যার আমাদের এই সিডিটা দেখা উচিত। এই সিডিতে আমরা এমন কিছু পাবো যেটা আমাদের টিনার খুনি অবধি নিয়ে যাবে। বিবেক একটু ফাস্ট ফরওয়ার্ড করো, যে সময়টা টিনা মরেছিল সেখানে নিয়ে চলো। যে মুহূর্তেই টিনা বাস্কেটে বলটা দিল স্যার, সঙ্গে সঙ্গে মারা গেল। বিবেক, ওটা আবার দেখাও। ওই দেখো দয়া, যে মুহূর্তে টিনা বলটা বাস্কেটের মধ্যে ফেললো ওর হাত বাস্কেটের রিং এর উপর লেগেছে। বিবেক একটু জুম করো তো টিনার হাতটাকে, বিবেক হাতটাকে এখান থেকে প্লে করো। হ্যাঁ স্যার, ছোটখাটো একটা কারেন্ট শকের মতন দেখালো। আরেকবার চালাও তো। এবার টিনের মুখের দিকে যাও, জুম করো ওর মুখটাকে। এই দেখো টিনার কারেন্ট লাগছে। স্যার এর মানে হলো যে ওই সময়ে অন্য কেউ বসে কারেন্টের সুইচটা অন অফ করছিল। আর লোকটা যদি ওখানে উপস্থিত থেকেই ছিল তাহলে স্যার বাকি লোকেদের মধ্যে নিশ্চয়ই তাকে দেখা যাবে স্যার। ইউ রাইট দয়া। বিবেক এবার এই ফ্রেমটাকে পুরো ওয়াইড করো যাতে দর্শকদের দেখতে পাই যারা ম্যাচ দেখছে। এক মিনিট ফ্রিজ করো এখানে। স্যার এই যে দেখুন, এই যে এই হাতটাই কিছু একটা আছে, জুম করো একটু। ও রিমোট কন্ট্রোল, তাহলে এই কথা। ইলেকট্রিকের কারেন্ট এই রিমোট কন্ট্রোলের মাধ্যমে অন অফ করা হয়েছে। কিন্তু স্যার এর মাধ্যমে আমরা খুনিকে চিনতে কি করে পারবো? এর তো মুখ দেখাই যাচ্ছে না। স্যার এই হাতটা দেখে কিন্তু মনে হচ্ছে যে হাতটা কোনো ছেলের হাত স্যার।
হ্যাঁ, এক মিনিট, এই আংটিটা চেনা চেনা লাগছে স্যার। মনে হচ্ছে আমি আগে আংটিটা কোথাও দেখেছি স্যার। আংটিটা দেখেছো? কোথায় দেখেছো দয়া? কোথায়? মনে করো, মনে করো, কোথায় দেখেছো আংটিটা? স্যার এটা স্যার বিজয়, এই টিনার এক্স বয়ফ্রেন্ড বিজয় স্যার। এই আংটিটা আমি ওর আঙুলেই দেখেছি। আচ্ছা, তাহলে রিমোটের বোতামে বিজয় চাপ দিয়েছিল। আপনারা আপনারা কেন আমার সুন্দর জীবন নষ্ট করতে উঠে পড়ে লেগেছেন? আমি আপনাদের কতবার বলেছি যে টিনার খুনে আমার কোনো হাত নেই। হাত নয় তোর, আঙুল, আঙুল। এই আঙুলটা, এই আঙুল দিয়েই টিপেছিলি না রিমোটের বাটনটা? আর এই আঙুলে এই আংটিটা পরেছিলিস সেদিন তুই, হ্যাঁ? এই আংটিটা? হ্যাঁ, এই আংটিটা তোমারই তো, তাই না? হ্যাঁ, এই আংটিটা আমার। কিন্তু এই আংটিটার খুনের সঙ্গে কি সম্পর্ক? আংটির সাথে খুনের কি সম্পর্ক? বুধু, যে লোকটা টিনাকে মেরেছিল তার আঙুলেও একই রকম আংটি আছে যেমন আংটিটা তোর আঙুলে আছে, বুঝেছিস? হ্যাঁ, আমি মরিসাস থেকে এরকম দুটো আংটি বানিয়েছিলাম, একটা নিজের জন্য আর একটা। বলে ফেল, আর একটা আংটি কার জন্য ছিল? হ্যাঁ, আর একটা টিনার জন্য। টিনার জন্য? রেখা, রেখা, যদি ওই আংটিটা তুমি টিনার জন্য এনে থাকো, তাহলে ওই আংটিটা ওই লোকটার হাতে কিভাবে আসলো যে রিমোট টিপছিল? দা, নেহা, নেহা টিনার সব থেকে কাছের বন্ধু, ওই বলতে পারবে। এরকমই আংটি বিজয় দিয়েছিল টিনাকে অ্যাজ আ গিফট। তারপরে এই আংটিটা টিনা অন্য কাউকে দিয়ে দিয়েছিল নাকি? না, যতদূর আমার মনে আছে এই আংটিটা টিনার কাছেই ছিল। কিন্তু 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 কি? কিন্তু স্যার, ম্যাচের দুদিন আগে এই আংটিটা চুরি হয়ে গেছিল। কি? ম্যাচের দুদিন আগে আংটিটা চুরি হয়ে গেছিল? হ্যাঁ। আচ্ছা, চুরিটা হয়েছিল কোত্থেকে? টিনার রুম থেকে। আই সি। ঠিক আছে, এখন আপনি যান, দরকার পড়লে আবার ডাকবো। ওকে। অভিজিৎ, আংটিটা যদি ঘরের মধ্যেই থেকেছিল তাহলে চুরিটা তার পক্ষেই সম্ভব ছিল, যে ঘরের মধ্যে বারবার আনাগোনা করতো, তাই না? হ্যাঁ। আর খুনি খেলোয়াড়দের মধ্যে কেউ নিশ্চয়ই নয়, কারণ খুনটা দর্শকদের মধ্যে বসে করা হয়েছিল। আরও একটা জিনিস দয়া, টিনাকে মারার জন্য খুনি যখন ইলেকট্রিকের এত বড় একটা তার লাগাচ্ছিল, তখন কেউ ওকে সন্দেহ কেন করলো না? তার মানে এটা পরিষ্কার, খুনি এই কলেজেরই কেউ একজন। দেখুন প্রিন্সিপাল, একটা কথা পরিষ্কার যে টিনাকে খুন আপনার কলেজেরই কেউ করেছে। আপনি এত জোর দিয়ে কি করে বলছেন? প্রথম কথা, এ কাজটা যেই করে থাকুক না কেন, মানে বলতে চাইছে ওই ওয়্যারটা বাস্কেটবলের কোর্ট থেকে আপনার কলেজের ইলেকট্রিক বোর্ড পর্যন্ত যে লাগিয়েছিল, সে অবশ্যই আপনার কলেজেরই কোনো লোকের কাজ। বাইরের লোকের পক্ষে এই কাজটা করা একটু মুশকিল আছে। আর দ্বিতীয় কথা, খুনটা এমন কেউ করেছে যে টিনার আংটিটাও চুরি করেছিল। হোয়াট? আগে হ্যাঁ, আপনি একটু চিন্তা করে বলবেন যে আপনার কলেজে এমন কোনো লোক আছে যে আগেও কখনো চুরি করেছিল? এসব আপনি কি বলছেন? আমাদের কলেজে? দেখুন, টিনার আংটিটা ওর রুম থেকে চুরি হয়ে গিয়েছিল, আর মেয়েদের রুমে যে কেউ তো ঢুকতে পারে না চট করে। তাহলে হয়তো কোনো চাপরাশি বা কোনো পিয়নই হবে। হ্যাঁ, একজন রাকেশ নামে পিয়ন আছে আমাদের কলেজে। চুরি করতে গিয়ে এর আগে দুবার ধরাও পড়েছে। কি? দুবার চুরি করতে গিয়ে ধরা পড়েছিল ও? আগে হ্যাঁ, আর দুবারই ও নিজের অভাবের কথা বলেছিল, তাই ওকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছিলাম, চাকরি থেকে তাড়াইনি। আর ও কলেজের ছোটখাটো ইলেকট্রিকের কাজও করে দেয়। তার মানে রাকেশ খুব সহজেই আসা যাওয়া করতে পারে মেয়েদের হোস্টেলের রুমে? হ্যাঁ অবশ্যই, কারণ মেয়েদের ঘর পরিষ্কারের দায়িত্বটা ওর ওপরই আছে। ও, তাহলে এই ব্যাপার। কোথায় থাকে সেই রাকেশ? আরে এত রাতে আবার কে এলো? আরে আসছি ভাই, একটু শান্তিতে ঘুমোতেও দেয় না। আরে আসছি আসছি।
পুরো ঘুম 12টা বাজিয়ে দিল। কে এলো রে বাবা, দুধওয়ালা নাকি? আরে কেউ তো নেই। আরে কে রে, কে এসছিস ভাই? পুরো ঘুমের 12টা বাজিয়ে দিল। আরে এদের কোনো কাজকর্ম নেই নাকি? আরে এটা কি ফোন? ভালো হয়েছে ঘুমটা ভাঙিয়ে দিয়েছে। যে এসছিল সে তো ফোনটা ফেলে গেছে। ফোন তো ঠিকঠাক আছে, কম করে 2-3 হাজারে তো বিক্রি হয়েই যাবে। দারুণ ব্যাপার। আমার ফোন। আরে দাদা, দাদা আপনি আমার ওটা দেখেছেন? ওই আমার ওই কি যেন বলে, ওই মোবাইল ফোন এখানে কোথাও হারিয়ে গেছে। দাদা দেখেছেন আপনি? না না, আমি তো কিছু দেখিনি। কোথায় গেল ফোন? তো দেখি। কি হলো ভাই, মোবাইলটা পেলে নাকি? না দাদা, খুঁজে পেলাম না দাদা। আপনি সিআইডির লোক না? হ্যাঁ, এর মোবাইল ফোনটা হারিয়ে গেছে, সেইটারই খোঁজ খবর করছি আমরা সব। ও আচ্ছা আচ্ছা। তুমি দেখেছো কি মোবাইল ফোনটা? না স্যার, আমি দেখিনি। স্যার এটা কোনো চোর ছ্যাচরের কাজ হবে। স্যার আপনি তো জানেনই শহরে কত রকমের চুরি হয়, ডাকাতিও হচ্ছে স্যার। আরে টেনশন করো না, বেশি পাওয়া যাবে। একবার ফোন করে দেখি বরং। স্যার কারুর ফোন বাজছে। ফোন এখানে আশেপাশেই বাজছে? হ্যাঁ আশেপাশেই বাজছে। আওয়াজটা বোধহয় তোর পেছন থেকে আসছে। এক মিনিট। এই তো পাওয়া গেছে, এটাই তো তোমার ফোন? ইয়ে স্যার, থ্যাংক ইউ স্যার। যাক, এটা তো অন্তত প্রমাণ হলো যে তুমি সত্যিই চোর। না মানে স্যার। আরে বাস, আংটিটা তো হেভি দেখতে। কত থেকে কিনেছিস এটা? স্যার আমি এটা মানে ওই যে, আরে কি করছিস? যা যা যা। ভালো একটা, চলো। বেশি দৌড়ালে পেট খারাপ হয়, বুঝেছিস? স্যার ভুল হয়ে গেছে স্যার। স্যার ক্ষমা করে দিন স্যার। আর কোনোদিন চুরি করবো না স্যার। এবার বলো, কেন মেরেছো তুমি টিনাকে? টিনাকে? হ্যাঁ টিনাকে কেন মেরেছো? প্রমাণ আছে আমাদের কাছে, বুঝেছো? স্যার টাকার লোভে স্যার আমি অন্ধ হয়ে গেছিলাম স্যার। স্যার আমাকে শুধু রিমোটে টেপার জন্য বলা হয়েছিল। আমি জানতাম না স্যার রিমোট টিপলেই রিনা মরে যাবে। আমার ভুল হয়ে গেছে স্যার, আমায় মাফ করে দিন স্যার। আমায় 5 লাখ টাকা দিয়েছিল এই কাজটার জন্য স্যার। লজ্জা করে না তোমার? 5 লাখ টাকার জন্য তুমি একটা নিরীহ মেয়ের প্রাণ নিয়ে নিলে? ওঠ, 5 লাখ টাকাটা তোকে দিয়েছিল টিনাকে মারার জন্য? হ্যাঁ স্যার, ওই লোকটা কলেজের মধ্যে হওয়া এই রিম্যাচে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত রবিবার এদের মধ্যে হওয়া ম্যাচ চলাকালীন টিম অ্যাঞ্জেলের ক্যাপ্টেন টিনার দুঃখজনক মৃত্যুর কারণে খেলা বন্ধ করা হয়েছিল। তাই আজ এই দুটি টিম টিনার স্মৃতির উদ্দেশ্যে একটা রিম্যাচ খেলতে চলেছে। অ্যাঞ্জেল টিমের ক্যাপ্টেনের দায়িত্ব তুলে নিয়েছে টিনার বেস্ট ফ্রেন্ড নেহা। আর মার্থা কলেজের হয়ে আজকের ক্যাপ্টেন নাতাশা। আমি অনুরোধ করব টিনার প্রিয় বন্ধু নেহা যদি কিছু বক্তব্য রাখে। থ্যাংক ইউ স্যার। আমি চাইব যে আমরা টিনার স্মৃতিতে 2 মিনিটের নীরবতা পালন করি। এক্সকিউজ মি, দেখি সরুন।
এক মিনিট। আমার মনে হয় যে এই নীরবতা পালন 5 মিনিট পর করা হলে ভালো হয়। আগে হ্যাঁ, আমরা ঠিক করেছি যে আগে খুনিকে আমরা ধরবো আর তারপরই নীরবতা পালন করব। এখন আপনারা আগে হ্যাঁ, আমরাই ভাবলাম যে টিনার খুনের পর্দাটা ফাঁস করেই দিই। টিনার খুনি? আচ্ছা, কি আপনারা জেনে গেছেন টিনাকে কে খুন করেছে? একদম। আর সেই মুহূর্তে এখানেই রয়েছে, আপনাদের মাঝখানে। কে সেই খুনি যে আমার সব থেকে প্রিয় বন্ধুকে আমার থেকে কেড়ে নিয়েছে? বলে দিচ্ছি। প্রথমে আমরা ভেবেছিলাম যে খুন বিজয় করেছে, তারপর আমাদের সন্দেহ হলো জনি আর জিনির উপর, যারা বুকি ছিল। আর আমরা এই প্রীতিকে কি করে ভুলে যাচ্ছিলাম, যে সবার সামনে টিনার গলা টিপে ধরে ওকে মারার চেষ্টা করেছিল। কে? যদি আপনারা জানেন তো বলছেন না কেন? কে সেই খুনি? ব্যাস, বন্ধ করো তোমার এই কান্নাকাটি। লজ্জা করলো না তোমার নিজের সব থেকে কাছের বন্ধুকে মৃত্যুর মুখে ঠেলে দিতে? ভুল করেছি আমি, জেলাসির বশে করে ফেলেছি আমি। হিংসা করতাম আমি ওকে, হিংসা করতাম আমি। কেন হিংসা করতে? কেন তুমি ওকে? পুরো কলেজে টিনাই শুধুমাত্র পপুলার ছিল, সবাই ওর কথাই বলতো খালি। আর আমি তো শুধু ওর ছায়া হয়ে থেকে গেছিলাম। তো ও তো তোমার বন্ধুই ছিল নাকি? হ্যাঁ, লোক তো আমার নামে আমাকে চিনতেই পারতো না। টিনার বন্ধু বলে ডাকতো সবাই। নিজের কোনো আইডেন্টিটি ছিল না আমার। ব্যাস, শুধু এই জন্য তুমি টিনাকে খুন করিয়েছো? টিনার বিরুদ্ধে আমার মনের মধ্যে যে বিষ জমেছিল, সেটাই আমাকে এই সবকিছু করিয়ে দিল। যদি আমি এটা না করতাম, প্লিজ আমায় ক্ষমা করে দিন, প্লিজ ক্ষমা করে দিন। এখন তুমি অনুতাপ করলেও টিনা আর ফিরে আসবে না। সাজা তো তোমাকে পেতেই হবে। নিজের পরিচয় বানাতে চেয়েছিল। নাও, আজ থেকে তোমাকে সবাই খুনি নামে চিনবে। সারা জীবন জেলে অপেক্ষা করবে, ফাঁসির অর্ডার আসা পর্যন্ত। সিমরান ম্যাডাম, চলুন মেডিসিনটা খেয়ে নেবেন। এখনো পর্যন্ত তো কিছু খাননি। আমার এখন খিদে নেই, আমি পরে খেয়ে নেব। পরে নয় ম্যাডাম, মেডিসিনের সময় হয়ে গেছে। যখন রাহুল ফিরে আসবে আমি ওর সাথে তখন খেয়ে নেব। কিন্তু রাহুল আছে কোথায়? এখন এলো না কেন? আমার ফোনটাও তুলছে না ও। রাহুল স্যার চলে আসবেন, হয়তো কোনো জরুরি কাজে আটকে গেছেন। আরে তাহলে ডাকো না ওকে। আমি বাইরে যেতে চাই, দম বন্ধ হয়ে আসে আমার। অনিতা, অনিতা, ললিত, তাড়াতাড়ি এসো। কোথায় মরে গেছো? হে ভগবান, কি হয়েছে ম্যাডাম? আপনি ঠিক আছেন তো? অনিতা, ওই আমি দেখলাম ওই বাড়িতে। কি দেখলেন ম্যাডাম? একজন মহিলা চিৎকার করছে, কেউ মারছে ওনাকে। ম্যাডাম, এসব কিছু হচ্ছে না, আপনি হয়তো ভুল দেখেছেন। আমি বললাম না তোমায়, আমি দেখেছি একজন মহিলাকে কেউ মারছে, হয়তো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। ম্যাডাম আপনি বসুন, ললিত ম্যাডামের জন্য জল নিয়ে আসো তো। ম্যাডাম আপনি বসুন, বসুন ম্যাডাম। এই নাও জলটা ধরো। এই নিন ম্যাডাম জল। ওকে মেরে ফেলছে, ওই মহিলা ওকে মারছে কেউ।
মনে হচ্ছে ম্যাডামের মাথাটা আবার গন্ডগোল হচ্ছে। তোমরা আমার কথাটা বুঝতে চাইছো না কেন? আমি বললাম না আমি দেখেছি। আরে আমি পাগল নই। দেখো দেখো, তোমরা দেখে নাও, দেখে নাও। দেখো দেখো তো। ম্যাডাম এসব কিচ্ছু নয়, যদি হতো তাহলে তো আমিও দেখতে পেতাম। আমি মিথ্যে কথা বলছি না, আমি যেটা দেখেছি দেখতে পেয়েছি। তোমরা দুজন মিলে এক্ষুনি ওখানে যাবে আর গিয়ে দেখবে কি হচ্ছে। ম্যাডাম আসলে কেউ বিপদের মধ্যে আছে। যাও, আই সেড গো। হ্যাঁ চলো চলো। প্লিজ যাও। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। হে ঈশ্বর, ওই মহিলার, ওর যদি কিছু হয়ে যায়। বান্টি, কে এসেছে বলুন, কার সাথে দেখা করবেন? আগে আমরা সামনের বিল্ডিং এ থাকি, 6 তলায় 602 নম্বর ফ্ল্যাটে। আগে আপনি কি কেদার বাবু? হ্যাঁ আমি কেদার, বলুন কি দরকার? আগে আগে আপনার ঘরে কি কি আমার বাড়িতে? আগে স্যার, আমাদের ওই যে ম্যাডাম, উনি বলছিলেন উনি নাকি আপনার ফ্ল্যাটে কোনো মহিলাকে মার খেতে দেখেছেন। কি? আরে তোমাদের মাথা খারাপ আছে কি বোকাগুলো? আরে এই বাড়িতে কোনো মহিলাই থাকে না, তার মার খাওয়ার প্রশ্ন আসছে কোথা থেকে? যদি তোমাদের বিশ্বাস না হয় এসো ভিতরে এসে দেখো। আসো, এখানে আমি আর আমার ছেলে থাকি, ব্যাস। যাও। কি সুন্দর না ফ্ল্যাটটা। দেখা হয়েছে? হয়েছে শান্তি? আমি তোমাদের দুজনকে এই জন্য কাজ দিয়েছি যাতে তোমরা আমার স্ত্রীকে দেখাশোনা করতে পারো, এখানে ওখানে ঘোরবার জন্য নয়। আর যদি তোমরা দুজনে আমার স্ত্রীকে দেখাশোনা করার কাজ না করতে পারো তাহলে চলে যাও এখান থেকে, আমি অন্য লোক দেখে নেব। রাহুল, এদের দুজনকে বকো না। আমি এদের দুজনকে পাঠিয়েছিলাম দেখার জন্য। কি লাভ হলো ওদের ওখানে পাঠিয়ে? হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি পরিষ্কার দেখেছিলাম একজন লোক একজন মহিলাকে মারছিল। এই মিথ্যে গল্প বানানো বন্ধ করো তুমি। কি বলবে পাড়া প্রতিবেশীরা আমাকে? আর তোমরা দুজনে গেছিলে তো ওখানে? আগে হ্যাঁ স্যার। তাহলে কি দেখে এলে? কোনো মহিলা ছিল ওখানে? স্যার আমি তো প্রথমেই বলেছিলাম ওখানে কেউ নেই, শুধুমাত্র একটা লোক আর বাচ্চা ছাড়া। শোনো, তোমরা বিশ্বাস করো বা না করো, আমি শুধু সেটাই বলেছি যেটা আমি দেখেছি। দেখো সিমরান, আমি তোমাকে আগেও বলেছি আর এই শেষবার বলছি, এরকম কোনো কাজ করো না যাতে সবার মনে হয় যে তুমি সত্যি পাগল হয়ে গেছো। দেখো, তোমাকে মিডিয়ার হাত থেকে বাঁচতে হবে, নয়তো নয়তো সবাই ভাববে তোমার তোমার কিছু হয়ে গেছে। রাহুল, আমায় ক্ষমা করে দাও। আমি আর এরকম করবো না। এটা কি করে হতে পারে? একটা লোক ওই মহিলাকে মারছিল। লোকটা তোকে মেরে ফেলবে। আরে কেউ বাঁচাও! আমি বললাম তো স্যার, আপনারা আপনারা ওর কোনো কথা শুনবেন না, বিশ্বাস করবেন না। ও উল্টোপাল্টা কথা বলতেই থাকে। আপনি মাঝখানে কথা বলবেন না প্লিজ, আপনার সঙ্গে কথা বলবো একটু পরে। হ্যাঁ বলো সিমরান, তুমি খুন হতে দেখেছো সামনের বিল্ডিং এ? আপনারাও তো বিশ্বাস করছেন না আমার কথা, তাই না? না না, একদম নয়, আমাদের আপনার কথায় সম্পূর্ণ বিশ্বাস আছে।
কিন্তু এরা দুজন তো গেছিল ওই বাড়িতে, তাই না? ওরা তো বলছে যে ওখানে কোনো মহিলা নেই। স্যার স্যার আমার মনে হয় যে আপনারা শুধু শুধু সময় নষ্ট করছেন। দেখো রাহুল, এটা খুনের ব্যাপার। হতে পারে সিমরান ওই সময় যা দেখেছে সেটাই হয়েছে। স্যার বিলিভ মি, ওর মানসিক অবস্থা ঠিক নেই, আর আমি ওকে এখানে লুকিয়ে রেখেছি যাতে ওর পরিবারের লোকেরা জানতে না পারে যে ওর কিছু হয়েছে। কেন? কারণ ওর পরিবারের লোকেরা যদি জানতে পারে যে ও মানসিকভাবে সুস্থ নয়, তাহলে ওর যে সম্পত্তি পাওয়ার কথা ওরা সেটা নিয়ে নেবে, ওকে একটা কানা করিও দেবে না। দেখো রাহুল, তোমার ওই ভাষণ শুনতে আমরা আসিনি। আমরা বহু লোক দেখেছি যারা সম্পত্তির লোভে নিজেকে নষ্ট করেছে। একবার যদি আমরা জানতে পারি না কিছু হয়েছে, তাহলে আমরা পুরো ব্যাপারটা খোঁজ নিয়ে তবেই ছাড়ি। সিমরানের ব্যালকনি থেকে সামনের বাড়ির জানলা একদম পরিষ্কার দেখা যায়, আর যদি ওখানে খুন হয় তাহলে সেটা পরিষ্কার দেখা যাবে স্যার। স্যার, এই ভদ্রমহিলার বক্তব্য যে উনি একজন মহিলার খুন হতে দেখেছেন এই বাড়িতে, কিন্তু ওনার চাকর আর কেয়ারটেকারের বক্তব্য যে এই বাড়িতে কোনো মহিলা থাকেনি না। আর ওয়াচম্যানও তাই বললো যে এই ঘরে কোনো মহিলা থাকে না। এটা রহস্যটা কি? আমরা সিআরডি থেকে এসেছি। সিআইডি? আমি কি করেছি স্যার? মিস্টার কেদার, কাল রাতে আপনার বাড়িতে একজনের খুন হয়েছে। আপনার সামনের বিল্ডিং এর 6th ফ্লোরে সিমরান থাকে। ও দেখেছে এই খুনটা হতে। খুন আমার ঘরে, তাও এক মহিলার? হ্যাঁ, একজন মহিলা। কোথায় লুকিয়ে রেখেছো সেই লাশ? কেমন কথা বলছেন স্যার? এই বাড়িতে কোনো মহিলা থাকে না, এখানে আমি আর আমার ছেলে থাকি, ব্যাস। কাল ওনাদের কাজের লোককেও একই কথা বলেছি, আপনি নিজে দেখে নিন। এই পেন্টিং এইভাবে করা হচ্ছে কেন? কোথাও কোথাও পেন্ট করা হয়েছে, কোথাও কোথাও করা হয়নি কেন? আগে যেখানে যেখানে বলা হয়েছে সেখানে সেখানেই পেন্ট করেছি। ওই দেখো অভিজিৎ, ওখানে, ওখান থেকে একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে। এটা কি করছেন স্যার? এক্ষুনি রং করা হয়েছে, খারাপ হয়ে যাবে। আশ্চর্য ব্যাপার, পুরো বাড়ি ছেড়ে জানলায় রং? স্যার, এখান থেকে রং চটে যাচ্ছিল, তাই এখানেই আগে রং করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে আমরা এটা মেনে নেব যেটা আপনি বলছেন সেটাই সত্যি। হ্যাঁ স্যার, আমি সত্যি কথা বলছি, এখানে কিছু হয়নি স্যার। ওই মহিলা পাগল, মিথ্যা কথা বলছে। সত্যি না মিথ্যা সেটা তো পরে জানাই যাবে। স্যার, এই রংটা তুলে তুমি ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। ইয়েস স্যার। স্যার, সিমরানকে দেখে মনে হয় যে ওর সত্যি মানসিক অসুস্থতা আছে। হ্যাঁ, সিমরান যা বলছে আর ও যা কিছু দেখেছে তাতে কিছু তো সত্যি হবে। স্যার, এই অনিতা আর ললিত এরা মিথ্যে বলছে কেন? তারপরে কেদার, সে তো বলছে এই বাড়িতে কোনো মহিলা থাকেনি না। আর এদের কোনো রোগটোগও নেই, তাই না? হ্যাঁ স্যার। তার মানে এই নয় যে সিমরান মিথ্যা কথা বলছে, কিছু একটা গোলমাল আছে। স্যার, আমার এই কেদারের বাড়িতেই গন্ডগোল মনে হচ্ছে। না হলে কেউ এরকম একটা ভালো ঘরকে পেন্ট কেন করবে, তাও জানলার কাছ থেকে? বস, অভিজিৎ একদম ঠিক বলেছে। ঠিক বলছে মানে? মানে হলো গন্ডগোলটা কেদারের ঘরেই আছে। কেদারের বাড়িতে কিরকম গোলমাল? বস, কেদারের ঘরে আমরা যে পেন্টটা পেয়েছি ওটা শুধু পেন্ট ছিল না, ওতে রক্তও আছে। রক্ত? হ্যাঁ, মানুষের রক্ত। স্যার, মাইক্রোস্কোপে দেখে এটাই জানা গেল যে রংটার মধ্যে থ্রম্বোসাইজ আছে, মানে রক্তের সেলস দেখা যাচ্ছে। রঙের মধ্যে রক্ত কিভাবে হবে বলুন তো স্যার? আরে ফ্রেডি, কখনো তো তোমার মাথাটা একটু খাটাও। আমার যেটা বলা ছিল সেটা বলেছি, এবার তুমি খোঁজো কেমন করে হয়। আপনি তো নিশ্চয়ই জানেন স্যার, আমার মাথাটা ঠিক আপনাদের মতো নয়।
অন্যরকম। হ্যাঁ 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 জানি তো। জানেন না, একটু বেটার আমারটা, উচ্চ মানের উচ্চ। এই ফ্রেডি, নিজের মগজকে অত উঁচুতে তুলো না, হাত থেকে বেরিয়ে হাওয়ায় হারিয়ে যাবে। এনিওয়ে, এই দেখো বস, কেমিক্যালের কারণে রক্ত আর পেইন্ট দুটো আলাদা আলাদা হয়ে গেছে। এই দেখো রক্ত। মানে রক্তের দাগকে চাপা দেওয়ার জন্য ওর উপরে রং করা হচ্ছিল স্যার? তাহলে তো ওর বাড়িতে নিশ্চয়ই কিছু ঘটেছে। স্যার আমার মনে হচ্ছে লাশটা ওই বাড়িতেই রয়েছে। কেদারের বাড়িতে আমরা যাব। স্যার, যদি এখানে খুন হয়ে থাকে তাহলে দুটো কথা আছে, হয় এখানে আমরা লাশটা পাবো অথবা পাবো না। আর যদি সত্যি সত্যি লাশ পাওয়া যায় তাহলে এই কেসে ফ্রেডির জন্য কোনো কাজ নেই। লাশ না থাকলেও বা কি কাজ আছে ওর? হাসুন হাসুন, ফ্রেডি তো কোনো কাজের না। রেক, চলো কাজে লেগে পড়ো। কেদার যদি সত্যি খুন করে থাকে তাহলে তো লাশটাকে এরকম খোলা জায়গায় রাখবে না স্যার। দয়া, ও যদি লাশটাকে দেওয়ালের মধ্যে পুঁতে দেয় তাহলে পুরো দেওয়াল ভেঙে দেখবো আমরা, কিন্তু লাশ আমাদের পেতেই হবে। স্যার হ্যাঁ, লাশ ভেতরেও নেই। একটা কাজ করা যাক স্যার, লেবনয়েড টেস্ট করে দেখা যাক, জানা যাবে যে রক্ত কোথায় কোথায় রয়েছে। ঠিক আছে। স্যার, হ্যাঁ, এইখানে রক্ত আছে। এখানে দেখো তো একটু, এটা সরাও। মাই গড, এত রক্ত! তার মানে লাশ এর আশেপাশেই কোথাও আছে। স্যার এটাও তো হতে পারে যে ও অন্ধকারে লাশকে অন্য কোথাও সরিয়ে ফেলেছে। কিন্তু স্যার লাশ বাইরে নিয়ে যাওয়ার সময় কেউ না কেউ তো দেখবে, কেউ না কেউ তো জানবে স্যার। এখানে কিছু একটা আছে। এইখানে আছে লাশ। চালুকে, তুমি যে টাইম দিয়েছিলে সেই টাইমের মধ্যে আমরা পৌঁছেছি। দেখো টাইমটা মিলিয়ে দেখো। বস, সালুকে যখন কাউকে টাইম দেয় না তখন সেটা বেদ বাক্য হয়ে যায়। আরে স্যার, এসব বেদ বাক্যটাকে ছাড়ুন আর এটা বলুন যে এই মেয়েটার মৃত্যু হলো কি করে। দেখো অভিজিৎ, মেয়েটি, হ্যাঁ মেয়েটি, এই মেয়েটির মৃত্যু কোনো ধারালো অস্ত্র দিয়ে গলা কাটার কারণে হয়েছে। এটা তো আমরা জানি, আপনি অন্য কিছু বলুন। এর মুখে আর হাতে যে ক্ষত আছে ওটা হাতাহাতির কারণে হয়েছে। এ মরার আগে নিশ্চয়ই স্ট্রাগল করেছে। কি হয়েছে? হ্যাঁ ডক্টর সারিকা, কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? আমার জন্য তো সবই ঠিক আছে অভিজিৎ, কিন্তু এই কেসটার জন্য নয়। কেন, কি হয়েছে? কেসের কি হয়েছে আবার? এই ব্যাগ যেটা লাশটা এনেছিলে সেটার থেকে আঙুলের ছাপ নেওয়া একেবারেই অসম্ভব। আরে আপনি তো এক্সপার্ট ডক্টর সারিকা। আরে সমস্ত ফিঙ্গারপ্রিন্টস একেবারে নষ্ট হয়ে গেছে, একটা ছাপও পরিষ্কার নয়। ব্যাস হয়ে গেল, কেস বন্ধ। কেন ভাই, কেস কেন বন্ধ হবে? আরে স্যার,
যখন এটাই জানা গেল না যে মেয়েটাকে ওকে কে মারলো, কেন মারলো, এক তখন আর- মিনিট ফ্রেডি, এমন একটা জিনিস পাওয়া গেছে বস, যেটা তোমাদের খুনির কাছে পৌঁছে দেবে। সেটা কি স্যার? এর চামড়াতে আমি এক ধরনের আয়ুর্বেদিক তেল পেয়েছি, যেটা বেশিরভাগ ম্যাসাজ পার্লারে ব্যবহার করা হয়। তার মানে এই মহিলাটি ম্যাসাজ পার্লারে গিয়েছিল ম্যাসাজ করাতে। হ্যাঁ দয়া, এই ম্যাসাজ করিয়েছে আর তারপরে কেউ একে খুন করেছে। কিন্তু তাহলে এতক্ষণ পরে তো তেল পাওয়ার কথা নয়, শরীর তো তেল টেনে নেবে না? বস, এটা তো নির্ভর করছে তেলটা কি ধরনের তার উপর। যদি তেলটা একটু মোটা হয়, ঠিক হয়, তাহলে চামড়ার ভেতরে একটু দেরিতে পৌঁছবে। আর বস, যদি তেলটা থিন হয়, একটু পাতলা হয়, তাহলে চামড়ার ভেতরে তাড়াতাড়ি ঢুকবে। এসো দেখাচ্ছি। দেখো বস, তেলই তো মনে হচ্ছে। আর একটা কথা বস, এই তেল সব ম্যাসাজ সেন্টারে পাওয়া যায় না, খুব কম লোক এই তেলটা ব্যবহার করে। এক্সিলেন্ট, তাহলে তো আমরা খুব সহজেই এই তেলটা খুঁজে পেতে পারি। প্রত্যেকটা ম্যাসাজ পার্লারে গিয়ে খোঁজ নাও, আর সঙ্গে সঙ্গেই মেয়েটির ফটো দেখাও। সিমরানের কথাই তো তাহলে ফলে গেল স্যার। এই রাহুল আমাদের খুব চেষ্টা করেছিল বোকা বানাতে। রাহুল মনে করছে সিমরান অসুস্থ, কিন্তু সিমরান অতটা অসুস্থ নয়। আর ও খুন হতে দেখেছে, তার মানে খুনিকে নিশ্চয়ই ও দেখেছে। আমাদের এই খুনিটাকে খুঁজতে হবে। ইয়েস স্যার। কি হচ্ছে এখানে রাহুল বাবু? হ্যাঁ, জিনিসপত্র প্যাক করা হয়ে গেছে? কোথায় যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন? উল্টো দিকের বিল্ডিং এ খুন হয়ে গেল আর আপনারা বাইরে যাচ্ছেন? হ্যাঁ, সিমরান কোথায়? ওকে ডাকুন, আমরা ওকে জিজ্ঞাসাবাদ করতে চাই। কি হলো ভাই, এরা মুখ বেজার করে দাঁড়িয়ে আছো? স্যার, স্যার আমার স্ত্রী সিমরান আর এই পৃথিবীতে নেই। কি? হ্যাঁ স্যার, স্যার ও মারা গেছে। মৃত্যু হয়েছে? কবে? আগে কাল রাতে। আর কিভাবে? ব্যালকনি থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে স্যার। আর এসব হলো কি করে? স্যার আমি আপনাদের আগেই বলেছিলাম যে ওর মানসিক অবস্থা ঠিক নেই, আর সেই অসুস্থতাই ওর প্রাণ নিয়ে নিল স্যার। এখন আমার জন্য তো আর এখানে কিছুই রইল না স্যার, যার জন্য এই ফ্ল্যাট নিয়েছিলাম এখন তো সেই রইল না, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। যতক্ষণ না এই কেসটা সলভ হচ্ছে কেউ এখান থেকে যেতে পারবে না, বুঝেছেন? লাশ কোথায়? স্যার সে তো মর্গে রয়েছে। আচ্ছা ঠিক আছে, ওই জায়গাটা দেখাও যেখান থেকে সিমরান আত্মহত্যা করেছে। এখান থেকে স্যার। একটা কথা বলো, তোমরা কি মনে হয় তোমাদের সিমরান ম্যাডাম আত্মহত্যা করতে পারে? কি হলো, চুপ করে আছো কেন? বলো, কি বলতে চাইছেন আপনি? কি বলতে চাই ওরা বুঝতে পেরেছে, তুমি একটু চুপ থাকো, বুঝলে? বলো। স্যার ম্যাডাম অসুস্থ তো ছিলেন, কিন্তু এরকম করতে পারেন না। রাতে যখন মেডিসিন দিতে গেছিলাম ঠিকই ছিলেন, আর সকালে ওনার লাশ নিচে দেখতে পাওয়া যায়। কোনো চিৎকার কি তোমরা শুনতে পেয়েছিলে? আগে না স্যার। তুমি শেষবার কখন দেখেছিলে ম্যাডামকে? স্যার কাল রাত্রিরে খাবার দিতে গিয়ে তখন দেখেছিলাম। ম্যাডাম বলছিলেন উপর থেকে ভীষণ চিৎকারের শব্দ আসছে, অদ্ভুত ধরনের শব্দ আসছে। আমি দেখতে গেছিলাম কিন্তু কিছুই তো দেখতে পেলাম না। উপর থেকে? কে থাকে ওপরে? স্যার একজন বিধবা এসেছেন থাকতে কালকে রাত্রেই, ওনার নাম কণিকা। একটু ডাকো ওকে, হয়তো ও কিছু জানে। স্যার উনি তো সকালেই চলে গেছেন, ওনার ঘর বন্ধ আছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আপনাদের মধ্যে কেউ কোথাও যাবেন না। আবার যদি জিজ্ঞাসাবাদ করা দরকার হয় তাহলে আপনাকে জিজ্ঞাসা করে নেব।
ফেডরিক, লাশকে মর্গ থেকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিও। সরি। আচ্ছা দেখুন তো, আপনারা কি এই তেলটা ব্যবহার করেন ম্যাসাজ করার সময়? শোনো, পুরো পার্লারটা আমি ক্লিন চাই। সবার অ্যাপয়েন্টমেন্ট নেবে, তারপর তাদের এন্টারটেইন করবে, ঠিক আছে? এক্সকিউজ মি, ইয়েস, অ্যাপয়েন্টমেন্ট আছে আপনাদের? অ্যাপয়েন্টমেন্ট তো নেওয়া হয়নি। দেন আই এম রিয়েলি সরি, আমার স্পা একদম টোটালি ফুল। আপনাদের ফোন করে আসা উচিত ছিল। দেখুন, আমরা এখানে ম্যাসাজ করাতে আসিনি, আমরা এসেছি এটা জানতে যে আপনাদের এখানে কি এই তেলগুলো ইউজ করা হয়ে থাকে। হ্যাঁ, এই তেলে মালিশ করা হয়। ইনফ্যাক্ট আমাদের স্পাতেও এই তেল ইউজ হয়। এগুলো কি ভালো নয়? ভালো কি খারাপ সেটা তো লাগানোর পরেই বোঝা যাবে না। বাট স্যার, আপনার তো অ্যাপয়েন্টমেন্টই নেই। অ্যাপয়েন্টমেন্ট? এই দেখুন, আমরা সিআইডি থেকে আসছি। স্যার, সিআইডি দের জন্য আমাদের কোনো স্পেশাল প্যাকেজ নেই। আচ্ছা, মেসেজের কথা ছাড়ুন, এই ছবিটাকে বরং দেখুন। এই মহিলাটি কি কখনো এখানে মেসেজ করাতে এসেছিল? এমন মেসেজ যাতে এই তেল ব্যবহার করা হয়। এটা বলা মুশকিল, কিন্তু একটু দাঁড়ান, আমার কাছে সেই সব লোকেদের নাম লেখা আছে যারা এই তেলে ম্যাসাজ করেছে। আমি এক্ষুনি আনছি। স্যার, এদের মধ্যেই কেউ হবে যাকে আমরা খোঁজ করছি। ইয়েস স্যার, প্রায় 5 জন লেডিস এই ট্রিটমেন্ট করেছে। এই দেখুন। 5 জন? ঠিক আছে নাতাশা, এদের নামগুলো আর অ্যাড্রেস নোট করে নাও। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। কি, সিমরান মারা গেছে? ডাক্তারবাবু, আমারও 12 বছর হয়ে গেল আপনার সাথে কাজ করতে করতে। কত? 12। আমাকে বোকা বানাবার চেষ্টা করবেন না। ফ্রেডিকে বোকা বানানো অত সোজা না। ফ্রেডি, এই কাজটা করার জন্য আমাদের কষ্টও করতে হবে না। আপনি আমার সম্বন্ধে এরকম ভাবেন? আর কি ভাববো? কি হয়েছে সালুকে? হ্যাঁ, এই ফেডরিককে এত চিন্তিত মনে হচ্ছে কেন? কিছু না বস, আমি ফ্রেডিকে শুধু বলেছি এই মেয়েটি আত্মহত্যা করেনি, একে খুন করা হয়েছে। কি মানে, সিমরানকেও খুন করা হয়েছে? আগে হ্যাঁ, সিমরানকেও খুন করা হয়েছে। তাহলে কি সিমরানের বাড়ির লোকরা মিথ্যে কথা বলছে? সেটা আমি জানি না, কিন্তু সিমরান আত্মহত্যা করেনি, ওর খুনকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হচ্ছে। আচ্ছা, এটা আপনি কি করে বলছেন? বলছি, এটা দেখছো, এর গলায় একটা দড়ির চিহ্ন। বস, যখনই ও ব্যালকনি থেকে মাথাটা বাড়িয়েছে তখনই ওর গলায় দড়ির ফাঁসটা পরিয়ে দিয়েছে, আর যতক্ষণ না মারা গেছে ততক্ষণ ধরেছিল। কিন্তু স্যার, ঘরের মধ্যেও তো দড়ি দিয়ে শ্বাস বন্ধ করে মারা যায়, আর তারপর হয়তো ব্যালকনি থেকে ফেলে দিয়েছে। হ্যাঁ, সেটা তো করা যায় বিবেক, কিন্তু এর গলায় ঘরের বাইরেই ফাঁসটা পরানো হয়। কিভাবে আমি বলছি, এসো দেখো বস। পোস্টমর্টেম রিপোর্টে এটা তো নিশ্চিত হয়ে গেছে যে সিমরানের মৃত্যু গলায় ফাঁস লাগার কারণে হয়েছে, আর দড়িটার টান এই দিকে ছিল, ওপরের দিকে। যদি এই মেয়েটির গলায় ঘরের মধ্যে ফাঁস পরানো হতো তাহলে দড়ির টান এই রকম হতো, সিধে। কিন্তু এর গলায় দাগটা এইভাবে পড়েছে, মানে দড়িটার টান ওপর দিকে ছিল এই রকম ভাবে, দড়ি এর গলায় আটকে গেছে। এটা তখনই হয় যখন কারোর গলায় এইভাবে ফাঁস লাগানো হয় ওপর থেকে। তাহলে অভিজিৎ, কেউ সিমরানকে উপরের ফ্ল্যাট থেকে স্যার, এমন 5 জন মহিলার খবর পাওয়া গেছে স্যার, যারা ওই তেল দিয়েই মেসেজ করিয়েছিল। 4 জনকে খুঁজে পেয়েছি স্যার, আর 1 জনকে পাওয়া যাচ্ছে না। চিত্রাশী নাম তার। আর স্যার, এই চিত্রাশী সুইডেন থেকে এসেছিল, আর হোটেল স্টারলাইটে ছিল। একটা কাজ করো, এই হোটেল স্টারলাইটে গিয়ে জিজ্ঞাসাবাদ করো, আর আমরা কণিকার সঙ্গে দেখা করছি। এইভাবে একটা দড়ি ঝুলিয়ে সিমরানের গলায় ফাঁস লাগায় আর তারপর উপর থেকে নিচে ফেলে দেয়। স্যার, এখান থেকে কারোর গলায় ফাঁস দেওয়া যেতে পারে দড়ি ঝুলিয়ে। বিবেক, রেডি? হ্যাঁ স্যার, রেডি স্যার। বাইরে বার করো।
স্যার টানুন। স্যার এবার তো 100% শিওর এই কাজটা কণিকাই করেছে। কিন্তু অভিজিৎ, কণিকা সিমরানকে খুন কেন করতে যাবে? আর দ্বিতীয় কথা, কণিকার কি এত শক্তি আছে যে একা সিমরানের লাশটাকে তুললো? সেটাও ঠিক স্যার। এটাও হতে পারে যে এই কণিকা কোনো ক্রিমিনাল স্যার, আর এই কাজটা করার জন্য ও সাহায্য নিয়েছে। হতে পারে। একে অনিতাকে বিরোধে নিয়ে এসো, ওকে দিয়ে কণিকার স্কেচ বানাতে হবে। আমার তো মনে হয় যে এই চিত্রাশিটাই গন্ডগোলের, সেই জন্যই ফোন কলসগুলো নিতেও অস্বীকার করেছিল। আচ্ছা, তোমার ডিউটি কি এই ফ্লোরেই থাকে সব সময়? হ্যাঁ স্যার। ওর রুমে কাউকে যেতে বা আসতে দেখেছো তুমি? না স্যার। আচ্ছা, চিত্রাশী মানুষটা কেমন? মানে বলছি, কথা বলতো কিভাবে তোমার সঙ্গে? আমার সাথে তো ভালোভাবেই কথা বলতেন, কিন্তু একটু ভয়ে ভয়ে থাকতেন মনে হতো, আর রুমের বাইরে খুব কমই বেরোতেন। ও, আসুন স্যার, আসুন। রেডি? নাতাশা, প্রত্যেকটা জিনিস ভালো করে চেক করে দেখো। স্যার, ভুবনেশ কুমার, ব্রুমা ল ফার্ম। ল ফার্ম, মুম্বাইয়ের কোনো ল ফার্ম। কিন্তু ল ফার্মে এর কি কাজ? এটা একটু অদ্ভুত মনে হচ্ছে না আপনার? এই প্রশ্নের উত্তরটা তো এই ভুবনেশ কুমারই দেবে। চলো একে গিয়ে জিজ্ঞেস করি। চোখগুলো এরকম ছিল? হ্যাঁ, এইরকমই ছিল খানিকটা। খুব ছোট নয়, খুব বড়ও নয়, আর গালটা ভারী ছিল। আচ্ছা, চুলটা কেমন ছিল? চুল কালো, ঘন আর বড় বড়। অভিজিৎ, আমার সন্দেহ কণিকার দিকেই যাচ্ছে। আর সিমরানের মৃত্যুর পর থেকে কণিকা বাড়ি থেকে নিখোঁজ, মানে এটা পরিষ্কার ওরও হাত আছে এই খুনে স্যার। কিন্তু স্যার, ও সিমরানকে মারলই বা কেন? এটাই তো বুঝতে পারছি না স্যার। সিমরান আর চিত্রাশী, এদের দুজনের মৃত্যুর সঙ্গে কোনো না কোনো সম্বন্ধ নিশ্চয়ই আছে। কি সম্বন্ধ থাকতে পারে স্যার? ফেডিক সিমরান খুনিকে দেখতে পেয়ে গিয়েছিল চিত্রাশীকে মারার সময়, আর ধরা পড়ার ভয় তারপরে খুনি সিমরানকে মেরে ফেলে। এই নিন। স্যার, স্যার ছবিটা তৈরি। নাতাশা, আমাদের রেকর্ডসের সঙ্গে ম্যাচ করে দেখো। ইয়েস স্যার। স্যার, এ তো আমাদের রেকর্ডে রয়েছে। এই সুপারি কিলার আর এখন অব্দি 3টে খুন করেছে। কন্ট্রাক্ট কিলার, তার মানে এই দুটো খুনের পেছনেই কণিকার সঙ্গে আর কেউ আছে। কিন্তু আরেকজনটা কে? কে সেই লোক? অভিজিৎ স্যার, প্রথমে ওই অ্যাডভোকেটের সঙ্গে দেখা করতে হবে, ওখান থেকে কিছু জানা যাবে। প্লিজ সিট ডাউন। না, আমাদের বসবার সময় নেই, কিছু জিজ্ঞেস করার আছে আপনাকে। বলুন, আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? আপনি কোনো চিত্রাশীকে চেনেন? চিত্রাশী ফ্রম সুইডেন? আগে হ্যাঁ, সেই যে 3 দিন আগে সুইডেন থেকে ফিরেছে। আগে হ্যাঁ, আমি ওকে চিনি। কেন, কি ব্যাপার বলুন তো, কি হয়েছে? খুন হয়েছেন তিনি। খুন হয়েছে? হ্যাঁ। ও নো। ও আগে থেকেই জানতো যে ওর একটা বিপদ হতে পারে। আপনি জানতেন? কিরকম বিপদ ছিল তার জীবনে? স্যার, একটা খুন হয়েছিল, আর এই কেসে উনি একজন সাক্ষী ছিলেন, আর ওই কেসের পেপারস নিয়ে উনি সুইডেন থেকে আমার কাছে এসেছিলেন। পেপারস? কিন্তু আমরা তো কোনো পেপারস ওর লাশের পাশ থেকে পাইনি, আর না ওর হোটেল থেকে যেখানে ও ছিল। এটা কি করে হতে পারে?
ইম্পর্টেন্ট পেপারস ছিল সেগুলো, ওগুলো সাহায্যেই তো আমরা আসল খুনির কাছে পৌঁছতে পারতাম। আসল খুনি? কে সেই আসল খুনি? উনি তো বলেছিলেন দেখা হলে আমাকে বলবেন। উনিও বেঁচে নেই, আর পেপারসও তো এখন, আমার কেসের এখন কি হবে? দেখুন, আপনি একদম চিন্তা করবেন না, আমরা ওই আসল খুনিকে খুঁজে বের করব, আর আপনার পেপারসও। শুধু এটা বলুন, ওই কেসটা কার ছিল? সেটা তো ব্ল্যাক স্টিল কোম্পানির ওনারের ছিল। ব্ল্যাক স্টিল কোম্পানি? কি সাহেব, 2 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি আমি। আধ ঘন্টার মধ্যে আপনারা না এলে আমি এক্ষুনি চলে যেতাম। মন দিয়ে স্কেচটা দেখ। এই মেয়েটার নাম কণিকা। আমরা এই মেয়েটাকেই খুঁজছি। কোথায় পাওয়া যাবে? কণিকা? হ্যাঁ, এ একটা খুন করেছে, কন্ট্রাক্ট কিলারে। সুপারি নিয়ে খুন করে, দেখেছিস একে? কণিকা? না সাহেব, এর নাম কণিকা হতে পারে না। কেন? কারণ এর নাম প্রীতি। আমি এর নাম প্রীতি জানি। কোথায় পাওয়া যাবে সেটা তো আমি জানি না, কিন্তু হ্যাঁ, আজকাল এর কাছে অনেক টাকা পয়সা আছে শুনেছি। টাকা এসে গেছে অনেক। স্যার, খুন করার জন্য টাকা পেয়েছে নিশ্চয়ই। হতে পারে সাহেব। আর হ্যাঁ, এ ওর বোনের নামে একটা ফ্ল্যাট কিনছে পাওয়াইয়াতে। ফ্ল্যাট কিনবে? খবরটা পাক্কা তো? কি সাহেব, পুরো খবর দিচ্ছি তো পাক্কাই হবে। চলো ঠিক আছে। যা এখন তুই, যদি দরকার পড়ে তো আবার ফোন করবো। ঠিক আছে সাহেব, জয় হিন্দ। ফ্রেডি, এই ফ্ল্যাটের এলাকাটা ওর আশেপাশের সব এলাকায় যত প্রপার্টি ডিলার আছে তাদেরকে গিয়ে স্কেচটা দেখাও, আর বলো যে এইরকম দেখতে কোনো মহিলা যদি ওখানে ফ্ল্যাট কিনতে আসে তাহলে আমাদের যেন খবর করে। ঠিক আছে? তুমি এখানে? সিআইডি দেখা করতে এসেছে। সিআইডির লোকেরা এখানে? এই কেসের ব্যাপারে ওনারা কিছু জানতে চান। কিন্তু ওদের এখানে কেন এনেছো? কেন, আমাদের সঙ্গে দেখা করলে কোনো অসুবিধা আছে? না, সেরকম কোনো ব্যাপার না, শুধু জানতে চাইছিলাম যে আপনাদের আমাদের সঙ্গে কি দরকার। একটা খুন হয়েছে, সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। খুন? কার খুন? চিত্রাশীর খুন। চিত্রাশী? হ্যাঁ, চিত্রাশী 3 দিন আগে সুইডেন থেকে এসেছিল কিছু দরকারি কাগজ নিয়ে তোমাদের সহযোগিতা করতে। কি করে? কে করেছে? কবে হয়েছে? সেটা তো আমরাও খুঁজছি। চিত্রাশীকে কে খুন করেছে আর কেন করেছে? আমি জানতাম একদিন না একদিন ও নিশ্চয়ই এরকম করবে। কে কে এরকম করে দেবে? রাহুল। রাহুল? একে সিমরানের হাজবেন্ড রাহুল? হ্যাঁ, রাহুল, যার বিরুদ্ধে 3 বছর আগে আমরা কেস করেছিলাম। কিরকম কেস? ও কোম্পানির এমডি কে খুন করেছিল। যখন ওই কেসটা চলেছিল তখন ওর বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি, তাই ওই কেসটা বন্ধ হয়ে যায়। আর সেই কেসটাকে আবার ওপেন করতে গেছিলাম আমরা। রাহুলের বিরুদ্ধে কেস ওপেন করতে চলেছো? তাহলে সেদিন তোমরা রাহুলের বাড়িতে কি করছিলে? ম্যাম, আমরা চাইছিলাম যে এই কেসটা যদি কোর্টের বাইরেই মিটিয়ে নেওয়া যায়, সেই জন্যই ওর সঙ্গে দেখা করতে গেছিলাম ওর বাড়িতে। স্যার, এই রাহুল ফাঁসতে চলেছিল। যখনই ও জানতে পেরেছে যে চিত্রাশী কেস রিওপেন করতে চলেছে, ওর ফাঁসি হবেই, ও চিত্রাশীকেই মেরে দিল। আর স্যার, চিত্রাশীকে মারার সময় সিমরান সেটা দেখে ফেলেছিল, আর কণিকাকে বলেও সিমরানকেও মেরে দিল। হ্যাঁ দয়া, একটা কাজ করো, তুমি হোটেল স্টারলাইটে গিয়ে আবার এই চিত্রাশীর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করো। ও যে রুমে থাকতো ওই রুমটা ভালো করে চেক করো, দেখো তুমি কোনো পেপারস পাও কিনা। হ্যাঁ, পেপারস, যেটা রাহুলের বিরুদ্ধে একটা বড় প্রমাণ, বুঝেছো? ওকে। আর অভিজিৎ, রাহুলের বাড়িতে চলো। স্যার, আমি চিত্রাশীকে খুন করিনি স্যার। কেউ এমনিতে খুন করার কথা চিন্তা করে না রাহুল, নিশ্চয়ই কোনো কারণ আছে, কোনো একটা বড় কারণ, যে কারণে তুমি চিত্রাশীকে খুন করেছো। স্যার, কোনো কারণ ছিল না স্যার। আর আমি চিত্রাশীকে কেন খুন করব স্যার? আমি চিত্রাশীকে খুন করিনি স্যার। না না রাহুল, বেশি নাটক করার কোনো দরকার নেই। ময়ূক আর ধীরজ আমাদের সব বলে দিয়েছে। তুমি ব্ল্যাক স্টিল কোম্পানিতে কাজ করতে। হ্যাঁ। চিত্রাশীও সেখানেই কাজ করতো। হ্যাঁ। ব্ল্যাক স্টিল কোম্পানির মালিককে খুন করার অভিযোগ আছে তোমার উপর? স্যার, খুন করার অভিযোগ ছিল, কিন্তু সেটা মিথ্যে ছিল স্যার। স্যার স্যার পয়সা সরিয়েছিল অন্য কেউ।
ওকে খুন অন্য কেউ করেছিল আর মাঝখান থেকে আমি ফেঁসে গিয়েছিলাম স্যার। ওই সময় তুমি বেঁচে গেছো রাহুল, কিন্তু এবার বাঁচা তোমার মুশকিল হবে, খুব মুশকিল হবে তোমার বাঁচার, বুঝেছো? যখন তুমি জানতে পারলে যে কেসটা রিওপেন হতে চলেছে আর চিত্রাশীর কাছে প্রমাণ আছে আর ও সেটা নিয়ে এসেছে, তুমি চিত্রাশীকে খুন করে দিলে। তার মানে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। এ তো স্বপ্নেও ভাবতে পারিনি যে এর বউ একে খুন করতে দেখে নিয়েছে। চিত্রাশীকে খুন। তুমি তোমার কোম্পানির মালিককে খুন করে দিয়েছো, আর তারপরে চিত্রাশী তোমার ব্যাপারে প্রমাণ নিয়ে আসছিল বলে ওকেও খুন করে দিলে, আর তারপরেও কণিকাকে তুমি সুপারি দিয়েছো সিমরানকে খুন করার জন্য। স্যার আমি আমার বুক চিরে আমার হৃদয় তো আপনাকে দেখাতে পারবো না স্যার, যে আমি আমার স্ত্রীকে কতটা ভালোবাসতাম। স্যার আমি ওকে খুন করিনি স্যার, করিনি। হ্যাঁ বিবেক, জানতে পেরেছো? ভেরি গুড। তুমি ওখানে থাকো, আমরা এক্ষুনি আসছি। স্যার, ওই প্রপার্টি ডিলারের খোঁজ পাওয়া গেছে যার কাছ থেকে কণিকা ফ্ল্যাট কিনতে যাচ্ছিল। এক্ষুনি দেখা করতে যাচ্ছে ওর সঙ্গে। এক্সিলেন্ট। প্যাট্রিক, নিয়ে এসো একে। চম্পকলাল, দেখো, কেউ একজন চিত্রাশীর সমস্ত জিনিসপত্র তছনছ করেছে। তার ব্যাগ থেকে কিছু ইম্পর্টেন্ট পেপারস বের করে নিয়েছে। ঠিকঠাক বলে ফেলো, কে সেই লোক? হ্যাঁ, না হলে কিন্তু সবাইকে ভুগতে হবে, বুঝলে? আমরা সত্যি বলছি স্যার, আমরা কিছুই জানি না। ম্যাডাম তো রুমের ভেতরে আমাদের কমই যেতে দিতেন, আর আর আমাদের যা জিজ্ঞেস করবার থাকতো আমরা বাইরে থেকে জিজ্ঞেস করে নিতাম স্যার। কোথায় নিখোঁজ হয়ে গেছে ওই পেপারগুলো? তোমরা তো বলেছিলে ম্যামের সাথে কেউ দেখা করতে আসতো না, আর না উনি কোনো জিনিসপত্র নিয়ে বাইরে যেতেন। তাহলে এক মিনিট স্যার, উনি যেদিন হোটেলে এসেছিলেন উনি সেদিনও বাইরে গেছিলেন স্যার। মনে করে দেখুন তো, ওই দিনও কি ওর সাথে করে কোনো জিনিস নিয়ে গেছিল? স্যার আমার ঠিক মতো তো মনে পড়ছে না, কিন্তু হ্যাঁ, উনি হোটেলের ক্যাব নিয়ে বাইরে বেরিয়েছিলেন। হোটেলের ক্যাব নিয়ে? হ্যাঁ। ডাকুন তো একবার ওই ক্যাবের ড্রাইভারটাকে। স্যার, আপনাকে দেখে কোনো বাপের বেটা এইটা বলতে পারবে না যে আপনি একজন সিআইডি অফিসার। একদম একদম স্টেট এজেন্ট মনে হচ্ছে আপনাকে। হ্যাঁ স্যার, এটা সত্যি। করতে হয় বিবেক, করতে হয়। অপরাধীদের ধরার জন্য অনেক কিছু করতে হয়। স্যার, প্রপার্টি ডিলার চম্পকলাল বলেছিল ওই মেয়েটা 11টার সময় আসবে, আর 11টা বেজে গেছে স্যার। মিস্টার চম্পকলাল? চম্পক? চম্পক, হ্যাঁ একদম ঠিক চিনেছেন আপনি। আমি হচ্ছি চম্পকলাল, আর আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনি স্নেহা দেবী? আগে হ্যাঁ। আসেন 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 আসেন। আপনি যে 4 BHK ফ্ল্যাটের সম্পর্কে আমাদের বলেছেন সেটা আমি আর আমার বোন দেখতে চাই। হ্যাঁ তো দেখিয়ে দেবো না আপনাকে, তাতে কি আছে। ঠিক আছে। সর্বনাশ, আসলে আমাদের এইদিকে একটা কথা আছে যে ঠিক বিয়ের সময় কোনে বলে, যাকে ব্যাপারটা হলো যে চাবিটা নেই। তো আপনি একটা কাজ করুন, আপনি আপনার বোনকে ততক্ষণে ডেকে নিন, আমি চাবিটাকে আনিয়ে নিচ্ছি। হ্যাঁ তো এনাকে পাঠালেন না, চাবিটাই পাঠাননি আপনি। হ্যাঁ তো পাঠান না। হ্যালো দিদি, আমি এখানে চম্পকলালের সাথেই আছি। উনি বলছেন চাবির জন্য একটু ওয়েট করতে হবে। তুমিও এখানে চলে এসো। আর আমার মনে হয় ও নিশ্চয়ই কিছু জানে স্যার। স্যার, আপনি আমায় ডেকেছিলেন? এই তো সে। তুমি পালিয়ে যাবে কোথায় শুনি? হ্যাঁ, এই কাহিনীটার শেষটা তো দেখে যাও। তো মিস্টার সোহন ওরফে কেদার, হ্যাঁ, এবার কাহিনীটা চটপট বলে ফেলো, আমাদের হাতে বেশি সময় নেই। দেখুন তো কত দেরি করছে, আরেকবার ফোন করি। আরে পাঠাও না, 2 মিনিট করে 2 ঘন্টা হয়ে গেল। স্নেহা, হ্যাঁ দেখো না, আরেকজনও চলে এসছেন। চাবি পেতে একটু সময় লাগছে। হ্যাঁ তো হ্যাঁ পাঠিয়ে দাও। হ্যাঁ, আর কিন্তু ফোন করবো না। ব্যাস এই
আর কত সময় লাগবে মিস্টার চম্পকলাল? কণিকা দেবী, হুম। হ্যাঁ, তো কণিকা ম্যাডাম, ব্যাপারটা এই যে টাইম তো শেষ হয়ে গেছে, এবার জেল যাওয়ার সময় হয়েছে আপনার। আরে কোথায় 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 যাচ্ছেন আপনারা? আপনারা কারা আর কি চান? সিআইডি। আর আমরা সিমরানের খুনের সত্যিটা জানতে চাইছি। ফাইনালি আপনারা খুঁজেই নিলেন আমাকে। ম্যাডাম, মাটির তলাতেও যদি লুকিয়ে থাকতেন না আপনি, সিআইডি ঠিক আপনাকে খুঁজে বের করতো। এবার তাড়াতাড়ি বলুন, কেন মারলেন সিমরানকে? আমি টাকা পেয়েছিলাম এটার জন্য, আর বলা হয়েছিল যে এই খুনটা যেন আত্মহত্যা মনে হয়। কে দিয়েছিল টাকা? আমি কখনো তার সঙ্গে দেখা তো করিনি। সে আমাকে ভাড়ার একটা ঘর পাইয়ে দিয়েছিল। রাহুল নাম ওনার। রাহুল? তার মানে হলো সিমরানের হাজবেন্ড? আগে হ্যাঁ। আমায় ক্ষমা করে দিন স্যার, আমি কিচ্ছু করিনি। তুমি কিচ্ছু করোনি? তাহলে পালাতে চাইছিলে কেন তুমি? হ্যাঁ বলো, কেন মারলে চিত্রাশীকে? স্যার, টাকার লোভে। কে দিয়েছিল টাকা? আমি ওকে চিনি না, কিন্তু উনি আমাকে চিত্রাশী ম্যাডামের সাথে দেখেছিলেন যখন ব্যাংকের লকার থেকে উনি একটা এনভেলপ নিয়ে আসছিলেন। ব্যাংকের লকার থেকে এনভেলপ? এটা আবার কি নতুন গল্প? স্যার, ওই দিন উনি ব্যাংকের লকার থেকে এনভেলপ নিয়ে আসছিলেন। তার কিছুক্ষণ পরেই আমাকে একজন ফোন করেন। উনি আমাকে বলেন, আমি তোমাকে অনেক টাকা দেব যদি তুমি চিত্রাশী ম্যামকে কিডন্যাপ করো আর ওনাকে মেরে দাও। আর তাহলে তুমি সেরকমই করলে? হ্যাঁ ম্যাম। পরের দিন যখন উনি ম্যাসাজ করিয়ে যাচ্ছিলেন, ওনার হাতে ওই এনভেলপটাও ছিল। তখনই আমি ওনাকে কিডন্যাপ করি। আর তারপর ওই এনভেলপটা কি করেছো? ওটা তো আমি পোস্ট করে দিয়েছিলাম। কোন অ্যাড্রেসে? ওই যে ওই এনভেলপের যে পোস্টাল অ্যাড্রেসটা ছিল ওটাতেই। ও চলো, আমাদের ওই পোস্ট অফিসটা দেখিয়ে দাও, তারপর জেলে বসে আরাম করবে। চলো না। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি ওই পোস্ট অফিসে এসেছি এখানে। স্যার, জানতে পেরেছি আসল খুনিটা কে। হ্যাঁ স্যার। ওয়াচম্যান! ওয়াচম্যান! হোয়াট ইয়ার? আরে কোথায় বলে গেলি? ময়ূক, এসিপি স্যার, আপনি? আমি তো ভয় পেয়ে গেছিলাম। ভয় তো আমরাও পেয়েছিলাম এখানে আসতে আসতে। চলে আসুন ওপরে। কি ব্যাপার স্যার? যে লোকটা তিনটে খুন করে সুইমিং পুলে আনন্দ করে, সে আমাদেরও খুন করতে পারে, এই জন্য ভয় পাচ্ছিলাম। আমি কিছু বুঝলাম না। আরে বুঝতে পারছেন না? আসুন, আমি বুঝিয়ে দিচ্ছি, আসুন। আমি সব কিছু বুঝতে পারছি। আমি বললাম না আমি কিছু করিনি। আমি কিচ্ছু করিনি। আচ্ছা, কিচ্ছু করনি? আমি খুন করেছি চিত্রাশীর, কারণ ও আমার জোচ্চুরিগুলো জেনে গেছিল। সমস্ত জোচ্চুরি যেটা আমি কোম্পানিতে করেছিলাম, আর যা দিয়ে টাকাও কামিয়েছিলাম। বাহ, তার প্রমাণ ছিল ওর কাছে। তাহলে কোম্পানিতে গন্ডগোল করলে তুমি, আর ফাঁসিয়ে দিলে রাহুলকে? বাহ! কোম্পানির মালিককেও তুমিই মেরেছিলে, তাই না? হ্যাঁ। কেন?
কারণ সেও সব জেনে গেছিল আমার জোর চুরির ব্যাপারে, তাই আমি ওকেও রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। যদি তুমি এসব করে থাকো তাহলে কণিকা রাহুলের নাম কেন নিল? কারণ কণিকার সাথে আমি রাহুল হয়ে কথা বলেছিলাম। এগুলো আমি রাহুল সেজে এই কারণেই করেছিলাম, যাতে সব সন্দেহ রাহুলের দিকেই যায়। তুমি কি মনে করেছিলে 3-3টে খুন করে তুমি বেঁচে যাবে? এবার জেলে বসে পচতে থাকো ফাঁসির অর্ডার আসা পর্যন্ত।